আছেন যারা তাদের প্যারানরমাল অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন এবং একই সাথে তারা যেসব গল্প শুনেছেন তাদের কাছাকাছি মানুষজনের কাছ থেকে এবং নিজে কখনো কখনো এক্সপেরিয়েন্স করেছেন সেই সব গল্প আমাদের এখানে আজকে উপস্থাপিত হবে। এবং অনুষ্ঠানের শুরুতেই বলে নিচ্ছি, এই অনুষ্ঠানটি সম্পূর্ণই বিনোদন কেন্দ্রিক। এখানে যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়, লজিক্যাল ফ্রেমওয়ার্কে আলোচনা করার চেষ্টা করা হয়, সেই বিষয়গুলোকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত। ডর অনুষ্ঠানের শুরু থেকে আমরা একটি ডিসক্লেইমার দিই, আপনারা নিশ্চয়ই সেই বিষয়টি খেয়াল রাখেন। ওকে, আমরা শুরু করছি। এবং পুরো অনুষ্ঠান জুড়ে গত সপ্তাহে যে অনুষ্ঠান যেখানে শেষ হয়েছিল সেখানে একজন গেস্ট আমাদের এখানে ছিলেন, অতিথি আমি বলবো, তিনি হচ্ছেন আমিনুল হক। আমি তাকে বলি হক ভাই। হক ভাইয়ের গল্প দিয়ে শুরু করার কথা, কিন্তু হক ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো আমার সঙ্গে একটু ওয়েট করবার জন্য, কারণ আমাদের আরো বেশ কিছু গেস্ট আছে। আমরা স্টেপ বাই স্টেপ তাদের গল্পগুলো একটু শুনবো। মাঝে মাঝে চাইলে আপনিও ইন্টারাপ্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। একেবারে ঘরোয়া আড্ডা যেরকম হয় সেভাবে আমরা যাবো এবং পরবর্তীতে গিয়ে আপনার যে গল্পগুলো আছে সেগুলো আমরা একটু শুনতে চাইবো। আপনি আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন, যদি আপনার বলতে কোনো সমস্যা না থাকে। আমার নাম তাহসিন রেজা, ডাকনাম উপল। আমি এসেছি মোহাম্মদপুর থেকে। জি। এবং আপনি কি করছেন বর্তমানে? আমি বর্তমানে রিজার্ভেশন অফিসার হিসেবে একটা এয়ারলাইন্সে কাজ করছি। ওকে, সো কি বলতে এসেছেন, কি ঘটনা আপনি জানেন বা ডরের সঙ্গে যায় এরকম কি শেয়ার করতে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমি 2008 থেকে মূলত অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি স্টাডি করা শুরু করি। আমার আসলে মূল যেটা ছিল সেটা হচ্ছে মানুষের জীবনে কেন প্রবলেমগুলো হয়। এটা এক্সাম্পল আমি বলি, একটা ছেলে দেখা যাচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তার কোথাও জব হচ্ছে না, অথবা একজনের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, অথচ দেখা যাচ্ছে তারা খুব রিচ। এই বিষয়গুলো, এই ফ্যাক্টগুলো ফাইন্ড আউট করার জন্য আমি মূলত অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের উপর আমি স্টাডি শুরু করি। নিজের মতো করি, আমি আমার নিজের মতো করে শুরু করি। তো আসলে এই ফিল্ডে আসার পর দেখলাম যে এখানে আমি বলবো যে প্রায় 99% হচ্ছে ফ্রড, বড় রকম ফ্রড হয়। আমার যেমন অনেক গুরুকে আমি চেঞ্জ করি, খুঁজতে খুঁজতে একজনকে আমি পাই। উনি মূলত কোষ্ঠী বিচারক, যেটা বলে কোষ্ঠী বিচারক। উনি বাংলাদেশে যে কজন আছে এর মধ্যে উনি, আমি বলবো, একজন শ্রেষ্ঠ। উনি হুবহু প্রেডিকশন করতে পারে। এমন না যে প্রেডিকশন যে আপনার এই বছরে জিনিস ঘটবে তা না, এটা এক্স্যাক্টলি ডেট সহ বলা থাকে যে এই সময়টাতে এই জিনিসগুলো ঘটবে। উনি কমার্শিয়াল না, উনি জাস্ট যাদের প্রতি উনি লয়াল হয় তাদের সাথে উনি মূলত ওনার গোষ্ঠীটি নিয়ে কাজ করেন। এমনি মূলত অন্য একটা ওনার নিজের ফ্যাক্টরি আছে। এর মধ্যে আমার একজন ভাবি আছে, অনেকে ওনার কাছে সলিউশনের জন্য আসে। ওনার কাছে আমি যাই, যে আমি জবের জন্য অনেক চেষ্টা করি। আমি যখন বিবিএ শেষ হয়, বিবিএর পর থেকে আমি প্রায় 5 থেকে 6 হাজার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি। বাট কোথা থেকে আমার জবের 5 থেকে 6 হাজার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি। বাংলাদেশের একটা রিনাউন্ড জবের ওয়েবসাইট, তাদের প্রত্যেকটাতে আমি অ্যাপ্লাই করি। প্লাস আমার নিজস্ব লবিং থাকে, কোনোভাবেই জব হচ্ছিল না। ছোটখাটো, আমি যেহেতু বিবিএ এমবিএ আমি কনসিডার করতে করতে এমন পর্যায়ে চলে আসি যে আমি বলি যে 10,000 টাকার জব হলেও আমি সেটা করব। এর মধ্যে আমি যাদেরকে আসলে গুরু মানতাম, আমাকে কিছু স্টোন দেয়, এগুলো অ্যাকচুয়ালি ছিল কাচের স্টোন। আমি একটা টেলিকম কোম্পানিতে জব করতাম, তো ওইখান থেকে সামহাও আমাদের একটা ক্লপসড হয় জবের ক্ষেত্রে। তারপর আমি অনেক সার্চ করছিলাম, জব হচ্ছিল না। এর ভিতর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি আমার চুলে গিট পাওয়া শুরু করি। আমার মাথার চুল অনেক কম, এবং যখন আমি ঘুমিয়ে থাকি তখন রাতের বেশিরভাগ দুপুর বেলায় আমি একটা মহিলাকে দেখতে পাই, কালো রঙের মহিলা। এই মহিলাটা আমার সাথে ফিজিক্যালি রিলেশন বা একটা অ্যাটাচমেন্টে সে আসতে চায়। তো আমি এর মধ্যে অনেকের কাছে তদবির নিতে যাই, অনেক তদবির নিলেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, চুলের গিট সবসময় পরে। যার কাছে যাই সে বলে যে আমার সাথে একটা আসর বা একটা আছে। তো আমি যখন অনেক জায়গায় ব্যর্থ হয়ে যাওয়ার পর আমি নিজেই এটা কিউর সলিউশন খোঁজার চেষ্টা করলাম। তো খুঁজতে গিয়ে যেটা দেখলাম যে এক ধরনের জিন থাকে, মহিলা জিন যেটা বলে, এটা খুব সুন্দর সিলাত নাম। তো হতে পারে আমি সেটার দ্বারা পজেসড, হতে পারে মেবি। এটা আরেকটা হচ্ছে যে আমি যখনই কোনো একটা রিলেশনশিপে যাই তখন দেখা যাচ্ছে প্রবলেম হয়ে যায়। তো অনেকে বলে যে এটার কারণেই নাকি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি এগোতে পারছি না, অথবা কোনো রিলেশনশিপ আমার ডেভেলপ করছে না। আর প্যারানরমাল ঘটনার যদি আমি বলি তাহলে আমার ওই ভাবির ঘটনা থেকেই শুরু করতে চাই। যদি অ্যাস্ট্রোলজির দিক থেকে বলি, আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমার যেটা দেখা সেটা হচ্ছে ওনার হাতে কিছু সিম্বল থাকে। এই সিম্বলগুলো যাদের হাতে থাকবে এদের দৈব শক্তি বা অ্যাবনর্মাল যেগুলো পাওয়ার থাকে সেগুলো অ্যাট্রাক্ট করতে থাকে, টানতে থাকে। আমার খুব সুন্দর ধারণা ওনার এইটার কারণেই অ্যাটাচমেন্টটা খুব বেশি। তো ছোটবেলা থেকে যেটা আমি শুনেছিলাম, আমার ভাই যেটা বলতো, বিয়ের পর পরে উনি রাত্রে ঘুমিয়ে আছে, ঘুম ভাঙার পর দেখা যায় ভাবি পাশে নাই, বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে কিছু হুজুর প্রকৃতির লোক ওনাকে সোনার চেন দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা কি আপনার ভাই বলতো? আমার ভাই বলতো, উনি দেখতো
এরপর উনি ভাই তো না বুঝে উনি করতে কি ওই পানি নিয়ে কলসি, তখন তো কলসি ছিল অনেক আগে, কলসি নিয়ে ওই যারা আসতো ওনার কাছে ভাবির কাছে তার দিকে ওই পানিগুলো ছুঁড়ে মারার পরপরই ভাবি সেন্সলেস হয়ে যেত, আর ওই লোকগুলোকে দেখা যেত না। আচ্ছা। আর তারপরে যেটা আমরা এটা মগবাজারে হয়, তখন ওনারা বাসা চেঞ্জ করে আরেকটা জায়গায় যায়। তো আমাদের ভাবি রাত্রে ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখলো ওনাদের ওইখানে কলপার আছে, কলপারের ওইখানে চলে গেছে, একটা বয়স্ক মহিলা ওনাকে দেখা দেয়। মহিলাটা বলে যে কালকে দুপুরবেলা তুমি একটা জিনিস পাবা, যদি এটা পাও তাহলে তোমার খুব উন্নতি হবে ফাইন্যান্সিয়াল দিক থেকে, আর্থিকভাবে, আর যদি না পাও এটা খুব ক্ষতি হয়ে যাবে। তারপর উনি দেখার পর ঘুম ভেঙে যায়, কাউকে কিছু বলে না। তারপর দিন দুপুরবেলা দেখে ওনাদের বাসার সামনে কনস্ট্রাকশন বিল্ডিং একটা মিস্ত্রি কাজ করতেছিল। তো দেখে যে মিস্ত্রি হঠাৎ করে কি যেন নিচ থেকে কি যেন একটা বের করে ওইটা নিয়ে দ্রুত উনি গামছার মধ্যে কিছু পেঁচিয়ে উনি দ্রুত ওই এলাকা মানে ওইখান থেকে সরে যায়, আর ওনাকে এই জায়গাটা পাওয়া যায় না। পরবর্তীতে ভাবি ওদিন রাত্রে আবার স্বপ্নে দেখে ওই মহিলা বলছে যে তোকে তো দেওয়ার চেষ্টা করছিলাম বাট তুই তো পারলি না নিতে। এটা এখানে ক্লোজ হয়ে যায়। তার কয়েকদিন পরে ভাবি পাশে হাত দিয়ে দেখে যে বিড়ালের মতো কি জানি ওনার পাশে শুয়ে আছে, পাশে আমার ভাই শুয়ে থাকার কথা। তো উনি যখন ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে বিড়ালের মতো জিনিসটা ওনার পায়ের উপর পাড়া দিয়ে, জোরে পাড়া দিয়ে জানলা ভেদ করে বের হয়ে যায়। আচ্ছা। তারপর দিন থেকে ভাইবির পায়ে প্রচুর পানি চলে আসে, খুব অসুস্থ হয়ে যায়। তারপর ওনাকে অনেক কবিরাজ দেখানো হয়, তারপর উনি সুস্থ হয়। এবং তার পরবর্তী যেটা হয় ওনার সাথে আমার এই বিষয় নিয়ে আর কথা নেই। দীর্ঘদিন পরে যখন আমার এই জবের প্রবলেমটা খুব ক্রাইসিস বড় রকম হয়ে গেল এবং আমার একটা রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় রকম বেশ ধাক্কা খাই ওনার কাছে। আপনি কি এগুলোর কোনো রিজন খুঁজে পেতেন না? জব কেন হচ্ছে না সেটা রিজন পাচ্ছেন না, কিংবা রিলেশনশিপে যে প্রবলেমটা হলো সেটার কোনো রিজন পাচ্ছেন না? এটা কোনো রিজন আমি পাচ্ছিলাম না। আমি যেটা মনে করতাম যে রিলেশনশিপটা আমার জন্য ভালো হবে, বাট লাস্টের পর্যন্ত যেটা দেখা যায় যে এটা আমার জন্য জীবন নাশের পর্যন্ত হুমকি হয়ে যেত। গত বছর আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, বাট আমি পরবর্তীতে ওদিন নেই আমি একটা ওই বিপদ থেকে রিকভারি করি। এটা আমার নিজের একটা ফল্ট ছিল, আমাকে আমার গুরু কিছু বিষয় নিষেধ করে দেওয়া হয়েছিল, তারপর আমি জিনিসগুলো করি, তার সেই কারণে আমি আসলে এই ধরনের বিপদে পড়ে যাই। তো আমার ভাবির কাছে যখন আমি গেলাম যে ভাবি আমার এরকম জবের এই সমস্যাটা হচ্ছে, ওনার কাছে তো জিন্নি ভাবির কাছে, তো ভাবি যে মহিলার কাছে আমাকে নিয়ে যেত, মহিলাও দ্বারা আমি সামান্য উপকার পেলেও দেখা যাচ্ছে ক্ষতিটা আমার খুব বড় রকম বেশি হয়ে যায়। আমার মাধ্যমে আরো 4-5 জন ক্লায়েন্ট পায়, ক্লায়েন্ট পাওয়ার পর তাদের আসলে টাকা পয়সা নিয়ে চলে যায় আর কি মহিলাটা। এরপর আমি কয়েকজন ফকিরের কাছে যাই ভাবির মাধ্যমে, কিন্তু ওরা যেটা করে সেটা হচ্ছে যেমন আমার ভাবির একটা মেয়ে আছে, তো মেয়েটা হঠাৎ করে দেখে যে ঘরের ভিতর চতুর্দিক থেকে সাপ ঢুকতেছে, সে সরাসরি লাইট জ্বালানো সবকিছু, কিন্তু মেয়ে দেখছে যে ঘরের ভিতর কন্টিনিউ সাপ ঢুকছে। ওর মেয়ের বয়স হচ্ছে 22 কি 24 হবে। তার মানে তো একবার পরিণত বয়স। প্রচন্ড ভয় পায়। ভয় পাওয়ার পর যে মহিলা আমার ট্রিটমেন্ট করতে চেয়েছিল বা সে যখন আমরা বুঝতে পারব তাকে বাধ্য হয়ে ফোন দেয় যে এরকম দেখতে। তো মহিলা বলে আচ্ছা ঠিক আছে ওইটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলার পরপরই তারপর আর থেকে সাপগুলো আর দেখে না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে মহিলার সাথে যখনই সে একটু যোগাযোগ বন্ধ রাখে তখনই দেখে। তখন এটাতে আমরা যেটা বুঝলাম যে আসলে অ্যাকচুয়ালি এটা ওনার কাছে যে ওনার যে পালার যে জিনগুলো আছে এগুলোর মাধ্যমে আসলে সেই কাজগুলো করাচ্ছেন। এটা আপনারা বুঝলেন আপনাদের জায়গা থেকে? আমাদের জায়গা থেকে। আচ্ছা, না আপনার পুরো যে গল্পটা আমি বুঝতে পারছি এখানে যে সামহাউ আপনি এই ওয়ার্ল্ডটাকে অনেক বেশি বিলিভ করেন, আনসিন যেই জগৎটাকে, এবং সেটা আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা থেকে। আমি আপনাকে আজকের এই ডর ইক্লিপসের প্রথম গেস্ট করেছি, তার পেছনের প্রধান কারণ হচ্ছে যে আপনি এই সমাজের উচ্চশিক্ষিত একজন মানুষ এবং খুব ভালো একটা প্রতিষ্ঠানে আপনি জবও করছেন। আপনি এই জিনিসগুলো কেন বিলিভ করেন? থাকে না যে নিজস্ব যুক্তিটা আসলে কেন বিলিভ করেন, এগুলো বিষয়ে আপনি স্টাডিও করেছেন। কারণ আমি কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পরপরই কিন্তু আসলে এই জিনিসগুলোর প্রতি বিলিভ আমার থাকে। আর হচ্ছে বিলিভগুলো সবার মধ্যে থাকে না, এটা অ্যাকচুয়ালি তার মধ্যে কিছু বডি সাইন থাকতে হয়। গড গিফটেড যেমন অনেক লোক আছে, যেমন অনেক হাইলি এডুকেটেড পারসন অনেক নামাজ পড়ে কিন্তু বলে যে আমি জিন ভূত বিশ্বাস করি না, অথচ জিন যদি অস্বীকার করা হয়, কোরআনের একটা আয়াত যদি সে অস্বীকার করে তাহলে তার কিন্তু ঈমান থাকবে না। সেটা ঠিক আছে, কিন্তু এই যে আপনি যেটা বললেন যে কোষ্ঠী বিচার করা, ভবিষ্যৎ এটা হতে পারে ওটা হতে পারে, বা আপনার গুরু যাকে আপনি মানছেন, আমি ধর্মীয় বিষয়ে কোনো কথা বলছি না, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এটা আপনার যে ব্যক্তিগত পড়াশোনা বা আপনার যে অর্জন সবকিছু মিলিয়ে আপনি নিজের জায়গা থেকে এগুলো বিশ্বাস করতে পারেন? কারণ আমাদের চোখের সামনে যেটা ঘটে আমরা সেটাই সাধারণত বিশ্বাস করি, সেই জায়গা থেকে আপনাকে আমি প্রশ্নটা করেছি। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যে পৃথিবীর পুরো জনগোষ্ঠীকে যদি ভাগ করা হয় তাহলে বেশিরভাগই দেখা যাবে যে যারা যা চোখে বিশ্বাস
বিশ্বাস করে সেটার উপরেই বিলিভ করবে। স্বাভাবিকভাবে মানুষ যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে, যেমন লেখাপড়া শেষ করলাম তো জব হবেই, এটা হচ্ছে না। একটা মেয়ে লেখাপড়া খুব ভালো, কিন্তু হঠাৎ করে তার পড়াশোনার জায়গাটা তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে তার ওই লেখাপড়া এখন আগের মতো মনোযোগ নেই। প্রথমে চেষ্টা করি যে আসলে সায়েন্সে কি ধরনের যুক্তি বলে, মনোযোগ নেই, হয়তোবা তার দেখা যাচ্ছে, এটা আমি জানি না, এটা হয়তোবা ব্রেনের দেখা যাচ্ছে একটা নিউরন বা একটা কেমিক্যাল যেটা নিঃসরণ হওয়ার কথা, ওইটা নিঃসরণ না হওয়ার কারণে হয়তোবা সে মেমোরাইজ করতে পারছে না। ওইটা সলিউশন হয়ে যাওয়ার পরও যদি দেখা যায় সেটার পরবর্তী যেটা আসে, তখনই কিন্তু সেখান থেকে প্যারানর্মাল বা এই বিষয়গুলো তখন থেকে স্টার্ট হয়। তো আমি মূলত হচ্ছে প্রবলেমগুলো যখন ফেস করতে থাকি পার্সোনাল লাইফে, তখনই আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করা শুরু করি। এর ভিতরে আমার একটা নিজে অ্যানালাইসিস করে দেখলাম, আমার খুব ইচ্ছে হলো যে জিন দেখবো, কিন্তু আমি কখনোই এই যে প্ল্যান চেট করা বা এই ধরনের কোন প্রকার সাহস আমার কিন্তু নেই। আমার ফাদার মারা গেছে, উনি হার্ট অ্যাটাক করে মারা যায়। যাই হোক, তো আমি তখন নিজে অ্যানালাইসিস করে একটা টাইম বের করলাম। ভৌতিক ঘটনা তখনও রেডিওতে এইভাবে প্রচার হয়নি, তো আমি নিজে একটা টাইম বের করলাম যে এই টাইমটায় জিন দেখার একটা পসিবিলিটি আছে, কারণ জিন আকাশে এই সময়টাতে ওরে। অনেকে আবার বলে যে জিনের পালকি দেখতে পায়, টাইমটা বলবো না, আমি টাইমটা বের করি যে ওই সময়টা দেখা পসিবল আছে। তো ওই সময়টা আমি বারান্দা দাঁড়িয়ে থাকি, আমি হঠাৎ দেখতে পাই যে আকাশে এটা হচ্ছে কোল বালিশের মতো বেশ বড় বেলুন টাইপের একটা কিছু সাদা রঙের, সেটা ঢেউ দিয়ে উড়ে যাচ্ছে। 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি দেখতে পাই। আমি ওইটা যখন দেখি, দেখার পরে আমি আমার আঙ্গুলে চিমটি দিয়ে ধরি সজ্ঞানে আছে কিনা এটা বোঝার জন্য, এবং আমি নিজেকে পুরোপুরি ওটার দিকে কনসেন্ট্রেট করি যে এটাতে যাতে আমি কোনো ভুল দেখছি কিনা, সেজন্য আমি বারবারের চেষ্টা করি। আমি নিজের চোখ কচলাই, কিন্তু দেখি যে ওইটা আমার চোখের সামনে ওইটা জিনিসটা ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। এটা আর আপনি দেখার জন্য কি কোনো বিশেষ কোনো আমল করা বা না, কোনো কিছু করি না, আমি শুধু ওই টাইমটা বের করি। যে টাইমটা আপনি কিভাবে বের করেছিলেন? এটা আমি স্টাডি করে বের করি। দিনের বেলা না রাতের বেলা? ভোরের দিকে। তারপর যখন ওই আমার ভাবির কাছে আমি যখন এই সমস্যাগুলো নিয়ে যেতাম, অনেক মহিলার কাছে আমাকে নিয়ে যেত, তো ওদের উপর যখন জিন ভর করতো তখন আমি তাদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করতাম। আপনার সম্পর্কে জিজ্ঞেস করতেন? আমার সম্পর্কে এমন জিজ্ঞেস করতাম যে আপনারা যে টাকা নেন, টাকা নিয়ে আপনারা কি করেন, এইগুলো প্রশ্নের উত্তর তারা দিত না। একবার একজন জিনের সাথে আমি সামনে বসাই, জিনের সঙ্গে মানে জিন ভর করেছে, যে মহিলার উপর ভর করে। আমি একটু এখানে একটু ফ্রডটা কিভাবে সেটা বলার চেষ্টা করছি আর কি। মহিলা অন্ধকার ঘরের মধ্যে আমি বসানো হয়, আমাকে বললো যে আপনার জব বা ফাইন্যান্সিয়াল যে একটা প্রবলেম আছে, এটার জন্য একটা স্টোন লাগবে, পাথর লাগবে 3000 টাকা দিয়ে। সে তখন ওই মুহূর্তে একটা রেড কালার লাল ফিরোজা পাথর এটা নিয়ে আসে। প্রথমে আমার একটু খটকা লাগলো, কারণ ওই পাথরটা আমি একটু আপচালোতে যেটা দেখলাম, রেড কোরাল ঠিক আছে, পাথরটাও ঠিক আছে, কিন্তু পাথরটা ওয়েল শেপড, যেটা অ্যাকচুয়ালি জুয়েলারি দোকানে থাকে। আমাকে যদি স্টোন নিয়ে আসতে হয় তাহলে এত ওয়েল শেপ তো এত সুন্দর ফর্ম করা তো আনতে পারে না। এটা আমি টেস্ট করার জন্য পড়ি, এবং পড়ার পর সোশ্যালি একটা খুব বাজে একটা হ্যারাসমেন্টের মধ্যে। স্টোনের এই ক্ষমতা আছে আপনি কেন বলছেন? স্টোনের কি ক্ষমতা আছে? এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে আমি যেহেতু বারবার কথাটা বলছি, কারণ হচ্ছে এই বিষয়টা আমি প্র্যাকটিস করি এবং এটার উপর আমি যেহেতু বিলিভার, কিন্তু এটা অ্যাকচুয়ালি অকাল্ট সায়েন্স। এটা আমি 100% প্রুফ করতে পারবো না যে আসলে স্টোনটায় কোনো ক্ষমতা আছে কিনা, কিন্তু কিছু কিছু জিনিস ঘটে। কারণ স্টোন যদি থাকে তাহলে আমার হাতে স্টোন পড়া আছে, তাহলে আমার কেন এই প্রবলেমগুলো হচ্ছে? হ্যাঁ, এটা আমি বলবো কি আসলে কসমিক কিছু ব্লক থাকে, এই ব্লকেজ গুলো থাকলে হয় কি গড গিফটেড পাওয়ার বা যেটা রহমত আমি যেটা বলি, ওই পার্সনটার উপর আসে না। এটাও একটা কারণ হতে পারে, জিনের কোন আসর হতে পারে, এটা হতে পারে, অথবা এমন হতে পারে যেটা আমার মনের ভুল। এটার জন্য আমি নিজের জনের সাথে কাউন্সিলিং করি। ওকে, বুঝতে পেরেছি। ওকে তাহসিন, আমি জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি ডরে প্যারানরমাল যে ঘটনাগুলো আপনি মুখোমুখি হয়েছেন, এবং একই সাথে আপনি বেশ কিছু আপনার ব্যক্তিগত বিলিভস যেগুলো আপনি এখানে বললেন, এই অনুষ্ঠানে কেন আমার শ্রোতাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলেন? এই বিষয়গুলো শেয়ার করলাম, এক নম্বর হচ্ছে যে মানুষ যাতে সতর্ক হয়। অ্যাস্ট্রোলজি নিয়ে বোধহয় আমি যেভাবে কথা বলি এরকম বোধহয় কেউ বলেনি, প্যারানরমাল কোনো ঘটনা না। অ্যাস্ট্রোলজি নিয়ে এই কারণে বললাম যে দেখা যাচ্ছে অনেক হাইলি এডুকেটেড পার্সন, আমি একজন জ্যোতিষকে জিজ্ঞেস করলাম যে আপনার যে বিজনেস, এই বিজনেসটার রুটটা কি হতে পারে, বা আমিও এরকম করতে চাই। তার মূল কথা যেটা ছিল, বেশিরভাগ অ্যাস্ট্রোলজি আসলে অ্যাস্ট্রোলজার যারা, তারা মানুষের দুর্বল জায়গাটাকে ফাইন্ড আউট করে। হাত দেখে কিছু জিনিস বলা যায়, কারণ একটা মানুষের কখনই সে প্রবলেম ফ্রি কখনই সে থাকতে পারে না। তখনই ওই জায়গাটা হিট করতে পারলে তখনই দেখা যাচ্ছে সে একটা দামি একটা স্টোন ধরা দিতে পারে তাকে। আর যারা হুজুর কবজ বা তাবিজ যাদের কাছে যায়, কিছু ভালো
আছে, আমি বলবো না যে খারাপ। আমরা যখনই যাই, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যখনই বিলিভ করবো যে এখন আমার সামনে একজন মহিলা আসবে, সে জিন বসাবে, প্রবলেমটা সলভ হবে, তখনই আগে থেকে প্রি ডিটারমাইন্ড আমরা হয়ে যাই যে হয়তো বা অ্যাবনর্মাল কিছু একটা ঘটতে যাচ্ছে, অথবা আমাকে নিজেই খুব দুর্বল হয়ে যাই। তখন আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, নিজের কি করা উচিত, এই হিতাহিত জ্ঞানটা তখন আমরা বেশিরভাগ মানুষই হারিয়ে ফেলি। জি, অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, আপনি নিজের জায়গা থেকে এসেছেন, নিজের সময়কে স্যাক্রিফাইস করে। আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আপনি ডর নিয়মিত শোনেন। আপনার পরামর্শ, সাজেশন নিশ্চয়ই ডরের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস উইথ মি আরজি কিবরিয়া, এবং আমার টিম মেম্বার যারা তারা আমার সঙ্গে রয়েছেনই, প্রয়োজনে তারা ইনভলভ হবেন। কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, আপনার জীবনে যেসব প্যারানর্মাল ঘটনা ঘটেছে সেটা যদি আপনি এখানে শেয়ার করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 এছাড়া আমাদের ডর পেজে একটি নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে ওখানে যে প্যারানর্মাল ঘটনার মুখোমুখি আপনি হয়েছেন সেটা যদি ছোট্ট করে লিখে ওখানে SMS করেন, আমরা ওখান থেকে অনেক সময় আমাদের গেস্ট নির্বাচন করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের নাম্বারটি হচ্ছে, আমি পেজের নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 01743075722। আমি আরো একবার বলছি 01743075722। আর আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam DAARTEAM, দ্যাট ইজ ডরটিম। লাইক দিয়ে দেবেন, এবং প্রতি শুক্রবার আমরা চেষ্টা করি রাত 11:50 এখান থেকে হন্টেড লাইভে আসার। আমরা সময়টা একটু পরিবর্তন করছি, আমরা এখন থেকে রাত 12টা কিংবা 12:05 আসব, এবং প্রতি শুক্রবার, আসলে এটা শনিবারের দিন পড়ে যায় তাহলে, কিন্তু আমরা শুক্রবার রাতই বলছি যেহেতু, প্রতি শুক্রবার রাত 12টায় আপনারা এই পেজটি থেকে আমরা যে বিভিন্ন হন্টের জায়গাতে যাই, ফেসবুক লাইভ করি, সেটা আপনারা দেখতে পাবেন। ওকে হক ভাই, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। যে ঘটনাগুলো আমরা শুনলাম, এখানে আসলে বলার কিছু নেই। আমি আপনার জায়গাতে একটু যেতে চাই। আমার খুব ভালো লাগছে যে এখন ডরে মোটামুটি যারা একটু পড়াশোনা করেন, যারা এইসব ঘটনাগুলো নিয়ে নিজের জীবনে ঘটে যাচ্ছে বিভিন্ন সমস্যা, সেগুলো নিয়ে, এই সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করেন, তারা ইদানিং আসছেন ডরে। এটা খুবই ভালো বিষয়। তো হক ভাই, আমরা যতদূর জানি, লাস্ট এপিসোডে আমি যেটা শুনেছিলাম আপনার কাছ থেকে, যে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। আপনি কি মানে কোরআনের হাফেজ বা এরকম কিছু কি? হ্যাফজও পড়েছিলাম, বাট কমপ্লিট করতে পারিনি। ওকে, তো আপনার অনেক ঘটনা আছে যেটা আমরা লাস্ট এপিসোডে অল্প একটু শুনেছিলাম, আমরা আজকে কিছু শুনতে চাই। আমার ছাত্র জীবনে একটি ঘটনা রয়েছে যেটা অনেকের জীবনে থাকতে পারে, মিলে যেতে পারে। আমরা বিশেষ করে আমি বিশ্বাস করি যে জিন অবশ্যই পৃথিবীতে আছে, একটা জাতি রয়েছে, যেহেতু আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। রাইট। স্টুডেন্ট লাইফে মোটামুটি ভাবে আমার ফ্যামিলি আমাকে পড়াশোনার জন্য যথেষ্ট সাপোর্ট দিয়েছে, আর্থিক কোনো টানা পড়নে পড়তে হয় নাই আমাকে। তারপরেও গরুর খাঁটি দুধ মাদ্রাসা আশেপাশে পাওয়া যেত না কোথাও, যেহেতু আমার পড়াশোনা করতে হচ্ছে, ব্রেনটাও একটু শার্প রাখা দরকার, দুধ খাওয়ালে বোধহয় ব্রেনটা ক্লিয়ার থাকতে পারে। সেই সুবাদে আমি একটা বাড়ি সন্ধান করলাম। আমার কন্ট্রাক্ট এরকম ভাবে হলো যে আমি আমার একটা স্টুডেন্টকে আমি পবিত্র কোরআনের তালিম দিব, অর্থাৎ তাকে সহি শুদ্ধভাবে কোরআন শেখাবো, বিনিময়ে তারা আমাকে প্রতিদিন রাতে 1 গ্লাস দুধ খাওয়াবে, যদিও হাস্যকর ব্যাপার। ঠিক আছে, এটা আপনি অ্যাকসেপ্ট করলে এটা ঠিক আছে। জি। তো তাদের বাসাটা ছিল জঙ্গলের মতো একটা পরিবেশ, বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যায়। তো আমাকে ওই এলাকায় মোটামুটি ভালোভাবেই চিনত, কিন্তু আমার বাবা পাশেই একটা স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন, বড় হুজুরের ছেলে হিসেবে আমাকে সবাই চিনে। তো আমি একদিন সন্ধ্যার পরে আমার স্টুডেন্টকে আমি কোরআন শেখাতে যাচ্ছি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। বাসার দিকে যাওয়ার সময় হাতের ডান পাশে একটা গর্ত আছে, গর্তর পাশে তেঁতুল গাছ, অনেক বড় একটা তেঁতুল গাছ, তারপরে পুরাতন বাড়ি। এই পুরাতন বাড়ির ভিতরে যখন আমি যাব, হঠাৎ করে কি যেন একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগলো। হঠাৎ করেই বাতাস একটু গরম ছিল। আমি তখন এরকম জিন নিয়ে ওরকম গবেষণা করি নাই, তো গরম যখন আজ হলো, আমি বিশ্বাস করলাম যে নিশ্চয়ই জিন বা শয়তান যাই বলি না কেন আমার পাশ দিয়ে হয়তো চলে গেছে। যেহেতু জিন আগুনের সৃষ্টি, গরম থাকতেই পারে, তার চলাফেরা আপনার মনে হলো? যে আমার মনে হলো। তো আমি স্বাভাবিকভাবে আমার স্টুডেন্টকে আমি কোরআনের তালিম দিয়ে আবার চলে আসছি। পরের সপ্তাহে বৃহস্পতিবার
একটু লেট হয়ে গেল, আমি এশার নামাজে পড়ে গেলাম। পড়ানো মাঝখান দিয়ে আমার অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো আমি স্টুডেন্টকে বললাম আমি একটু বাহির থেকে আসতেছি, তুমি পড়ো। ওদের ওয়াশরুমটা বাহিরে ছিল, জঙ্গল বাড়ি, তো তা আমি ওয়াশরুমে এখানে এসে শৌচাগার 1 নাম্বারটা সারার পর আমরা ঢিলা কুলুক ব্যবহার করি। তো পুরুষের ঢিলা কুলুক ব্যবহার করার সিস্টেম হলো তারা কিছু পায়চারি করবে কিছুক্ষণ, জোরে জোরে কাশি দিবে, পায়চারি করবে, তারপর তাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি হাঁটতেছিলাম, জঙ্গলটা ওই যে গর্তটা বললাম, গর্তটার পাশেই। হ্যাঁ, সন্ধ্যা কিন্তু, অর্থাৎ 8টার পরে। তো হুট করে এই তেঁতুল গাছটার পিছনে কে যেন বলতেছে, মানে হুম করে এরকম শব্দ, মানে মন খারাপ বা কান্নাকাটি করছে এরকম, মানে গুমরে কান্না করে, গুমরে হুম করে এরকম। আমি আমার শরীরে পশম দাঁড়ায় গেল, ঘটনা কি, এখানে তো কেউ আসার কথা না। তা আমি যেহেতু হুজুর মানুষ, হ্যাঁ তখন তো হুজুর, পুরাই হুজুর, ছাত্ররা তখন তাদের পোশাক পরেই চলাফেরা করতো, ইউনিফর্ম। জি, তো হুম করে যখন শব্দ হতো, আমি এরকম পিছনে ব্যাক করতেছিলাম যে দেখি কে এরকম করে, আমাকে কি কেউ দেখে ফেললো নাকি, লজ্জা লাগতেছে আমার কাছে। ওকে, হ্যাঁ, তো আমি কুলুক ফেলে দিলাম, আমি স্বাভাবিকভাবে একটু মোড় নিলাম, দেখি তো কেউ নাই। আবার একটু দাঁড়ায় রইলাম যে দেখি কেউ আবার এদিকে আসে কিনা, দুষ্টুমি করে কিনা, কারণ স্টুডেন্ট যদি দুষ্টুমি করে আমি তাকে গিয়ে শাসন করবো, এরকম একটা পরিকল্পনা ছিল। ওকে, তো অনেকক্ষণ ওয়েট করলাম, আবার দেখি হুম এরকম করে। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরে আসবো। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন, এই প্রথমেই অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। সো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে রকমারি.com এ। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে সেক্ষেত্রে 16297। আমি আবারও বলছি 16297। জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। বইটির মূল্য হচ্ছে 200 টাকা। আর আগামীকাল ঠিক রাত 12টায় আমরা আমাদের ফেসবুক থেকে হন্টেড লাইভে আসবো। অনেক সময় সেটা নাও হতে পারে, এই কারণে আমরা কশন দিয়ে রাখছি, কারণ যেহেতু এটা আমরা লাইভ করি, অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এটা কলাপস হয়ে যেতে পারে। কোনো একটি জায়গায় গিয়ে আমরা হয়তো প্রপারলি সেটাকে প্লেস করতে পারছি না, সে কারণে এটা বন্ধ হয়ে যেতে পারে। আর এটা সম্পূর্ণই আমাদের টিমের পার্সোনাল ইন্টারেস্টের জায়গা, আপনারা অনেক পছন্দ করেন বলেই আমরা এইসব রিস্ক নেই, কিন্তু উইদাউট এনি প্রোটেকশন। সো সেই জায়গা থেকে যে কোনো সময় এটা অফও হতে পারে। তো তারপরে আমি আপনাদেরকে ইনভাইট করছি, আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলছি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ কল্ড dorteam। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ডর মানে ভয়, haunted by Run, Mr. Mango Candy. কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আরো একবার স্বাগত জানাচ্ছি ডর ইক্লিপসে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমিনুল হক ভাই। তিনি তার জীবনের যেই ভয়াবহতম ঘটনা, প্যারানরমাল এক্সপেরিয়েন্স, সেটা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তো হক ভাই, তারপরে কি হলো? ওখানে আপনি এই ধরনের একটা অকওয়ার্ড সাউন্ড আপনি শুনতে পেলেন, তারপর? জি, যখন ঘুংরানি দিয়ে একটু হুম করলো, আমি তখন অনেক ভয় পেয়ে গেলাম যে আসলে কি মানুষ এরকম করে নাকি অন্য কোনো কিছু। তো আমি দেখি যে একটা মহিলা, অর্থাৎ নতুন বধূর মতো,
সাদা শাড়ি পরা, বধূর মতো, হাত পা কিছুই দেখা যায় না, একটা অবয়ব, শাড়িটা নড়াচড়া করছে, সাদা কাপড়টা। জিজ্ঞাসা করলাম কি আন্টি নাকি? আমি ভাবছি আমার স্টুডেন্টের আম্মু হতে পারে। জি, আন্টি নাকি এখানে? তখন সে হুম হুম বলে এরকম সে ঘুরে গেল, তেঁতুল গাছটার পাশে চলে গেল। অর্থাৎ আমি ঘুরছি তাকে দেখার জন্য। আপনিও ঘুরছেন? আমি আলতোভাবে ঘুরছি দেখে এটা কি আসলে মানুষ নাকি অন্য কিছু। আমার সাহসের তো তারিফ করতে। হ্যাঁ, সাহসের তারিফ করতে। এই জন্য আমার বাবা কিছু দোয়া কালাম আমাকে শিখাইছিলেন যে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা হলে তুমি সেটা আমল করতে থাকবে, তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 5 বোন। আপনি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট। জি। তো এরকম আমি দেখার চেষ্টা করলাম, সে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর আমি একটু সামনে অগ্রসর হলাম, দেখি তার কাছাকাছি যাওয়া যায় কিনা। জিন শুনছি মানুষ, দেখি নাই তো। এরকম ভাবে ঘুরে যখন দেখলাম যে না, আসলে এটা আচরণ ভিন্ন, সে আমাকে দেখে দূর করে আপনার ওই গর্তটা পাড়ি দিয়ে গেল, ওটা উপর দিয়ে চলে গেল খুব স্পিডে। তখন আমি অনেক ভয় পাইলাম, চিন্তা করলাম যে এটা তো স্টুডেন্টকে বলা যাবে না, বা তাদের বাড়িতে কারোর সাথে শেয়ার করা যাবে না। শেয়ার করলে হয়তো আমার বদনাম হতে পারে, যে উনি এত ভুল কিছু দেখছে, আমার বাড়ি বদনাম করছে। হ্যাঁ, এই জন্য আমি আর কারোর সাথে শেয়ার করি নাই। পরে আমি আস্তে আস্তে ওই আমার স্টুডেন্টকে পড়ানোটা ছেড়ে দিলাম। মানে আপনার মনে হলো যে এখানে গেলে আপনার কোনো ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে আমার চলাফেরার পথে, যেহেতু সন্ধ্যার পরে আমি ওখানে যাই। একটা পরীক্ষা পর্যন্ত আমি পড়িয়ে তারপরে আপনি ওখান থেকে। আচ্ছা, তো আপনার আসলে ঘটনার কোনো শেষ নাই আমি যতদূর জানি, কারণ আপনার সম্পর্কে আমি তো মোটামুটি শুনেছি আমার এক টিম মেম্বারের কাছ থেকে। সো আমি সময় পেলেই আপনাকে ফ্লোর দিব, আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন গেস্ট আছেন, তিনি অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছিলেন। আপনি একটু আপনার পরিচয় দিতে কোনো সমস্যা আছে? যদি পরিচয় দিতে সমস্যা থাকে না হলে পরিচয়টা বলতে পারেন। আমি মোহাম্মদ আলামিন, আমি আসছি দিনাজপুর থেকে। আপনি ঢাকায় থাকেন না দিনাজপুরে থাকেন? আমার বাসা ঢাকায়, হোম টাউন। আচ্ছা, এখন আমি অ্যাডমিশন কোচিং করছি ঢাকায়। ওকে, সো আপনার যে অভিজ্ঞতাগুলো আপনি এখানে বলতে চাচ্ছেন সেগুলো মূলত দিনাজপুরের নাকি ঢাকার? দিনাজপুরের। ঠিক আছে, বলুন শুনি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। জি, 2013-র ঘটনা। আমি আর আমার এক চাচাতো ভাই, আমরা একই ক্লাসে, একই স্কুলে, একই সেকশনে পড়তাম। জি। তো হঠাৎ একদিন শুনলাম যে সে অসুস্থ, 7-8 দিন ধরে স্কুল আসে না। যেহেতু আমার খুব ক্লোজ, যেহেতু ভাই প্লাস ফ্রেন্ড, সো আমি তাকে দেখতে গেলাম। গ্রামের বাসায় অনেকদিন থেকে যাওয়া হয় না, ভাবলাম তাকেও দেখে আসি। গেলাম, গিয়ে শুনলাম যে তার সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে আর কি। তো আমি এগুলা তেমন ভাবে বিশ্বাস করি না, সো আমি একটু হাসাহাসি করলাম, তাকে নিয়ে ঠাট্টা করলাম। রাতের বেলা আড্ডা মারার পর আমরা সব ভাই বোনরা মিলে যার যার রুমে ঘুমাতে গেলাম। ও থাকতো চাচার বাসায়, আমিও ওর রুমে, যেহেতু আমরা সমবয়সী, ওর বেডেই আমি আর ও ঘুমালাম। জি। আমাদের ঘুমটা ঠিক একই সময়ে দুজনকারই ঘুম ভেঙে যায় রাত 1টার দিকে। তো আধা ঘন্টা 45 মিনিট আমরা আলাপ করার পর হঠাৎ হলো কি যে আবার ঘুম, আমরা প্ল্যানিং করলাম যে আর কথা বলবো না, এখন ঘুমাবো। তো হঠাৎ দেখি আমার পাশে যে আমার ভাই আছে, ওর নামটা বলতেছি না, ও আর কি গোঙাচ্ছে, মানে ওর খুব কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা, মানে ও নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি এটা ফিল করলাম। রুমের মধ্যে ডিম লাইট জ্বালানো ছিল। তারপর আমি লক্ষ্য করলাম ওর বাম হাতের এই আঙ্গুলটা, মানে কোনি আঙ্গুলটা এ পর্যন্ত ও মানে বুঝাতে যাচ্ছে যে ওর হাতটা এভাবে উঠানো, আর ওর কেনি আঙ্গুলটা কেউ চিপে ধরে আছে এবং ওর কষ্ট হচ্ছে খুব। ওকে, আমি এটা দেখার পর আমি ভাবলাম আমি কি ঠিক দেখতেছি না আমি ঘুমের মধ্যে অন্য কিছু দেখতেছি। এই জন্য আমি চোখ বন্ধ করে চোখ ঘষে আবার চোখটা খুললাম। খোলার পর এখন আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার পর তো আমি মানে ভয়ে আমার অবস্থা খারাপ, আমি নড়াচড়া করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমি দেখলাম যে ওর এই কেনি আঙ্গুলটা ধরে আছে একটা ছায়ামূর্তি ধরে আছে, আর আমার পাশে ও ছিল ডান দিকে শোয়ানো আমার, এবং আমি বাম দিকে ছিলাম। তো আমাদের যে বিছানাটা ছিল কিন্তু রুমের মাঝখানে। তো আমার পাশে দেখলাম যে ওর পাশে একজন ছায়ামূর্তি দাঁড়ানো এবং আমার পাশে একজন ছায়ামূর্তি দাঁড়ানো। ওর পাশে যে ছায়ামূর্তিটা দাঁড়ানো আছে ও ওই আঙ্গুলটা চিপে ধরছে, আর আমার পাশে যেটা আছে সেটা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে এখন আমি জোরে একটা চিৎকার দিব, কারণ এছাড়া আমার আর করার কিছুই নেই এখানে। তো আমি ভাবলাম আরেকবার দেখি চোখ বন্ধ করে যে বিষয়গুলা সত্যি কিনা। তো আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম এবার যদি এমন কিছু দেখি তাহলে আমি সজোরে চিৎকার দিব একটা, তারপর বাকিটা দেখা যাবে। তো আমি কথা বলার চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম না। আমি আবারও চোখ খুললাম, চোখ খুলে দেখি যে তার ওই একই অবস্থা, সে ঘামতেছে। ওটা শীতের দিন ছিল, তবুও সে ঘামতেছে। আমারও ওইদিকে অবস্থা খারাপ, আমি নড়াচড়া কিছু করতে পারতেছি না। খুব কষ্টে আমি আমার হাতটা উঠায় তার হাতের মধ্যে দিছি, দিয়ে সজোরে একটা চিৎকার দিলাম। ওকে,
তারপর পাশের রুম থেকে আশেপাশের জানালার পাশে আমাদের চাচাদের বাসা ছিল, সবাই আসলো, ঘটনা শুনলো। তারপর আমরা তো আমাদের অবস্থা খুব খারাপ, মাথায় পানি ঢালা হলো, দুজনকারই খুব জ্বর। পরের দিন সকালে আমি যে কাহিনীটা শুনলাম, ওর প্যারানর্মাল কাহিনীটা আগে আমি শুনিনি, আসে আমরা আড্ডা মারা ব্যস্ত ছিলাম। তো পরে আমি যেটা শুনলাম যে ও একদিন সন্ধ্যার আগে আগে টাইমে, ও আর কি মা ছিল না, মা মারা গেছে ওর ক্লাস 5-এ। তো আমাদের পারিবারিক কবরস্থানের পাশে একটা জঙ্গল ছিল, মোটামুটি ঘন জঙ্গলই। তো ওই জঙ্গলে ও ঘোরাফেরা, মানে মন খারাপ, একাই ঘোরাফেরা করতো। একদিন ওই ঘোরাফেরা করার ফলে ওই দিন রাত 2টা থেকে তার সাথে এই কাহিনীটা হয়। 2জন ছায়ামূর্তি সে রেগুলার দেখে এবং তার ওই কিনে আঙ্গুলটা চাপ দিয়ে ধরে তাকে কিছু মেসেজ দিতে চায়, কিছু বলতে চায়, বাট কি বলে, কোন ভাষায় বলে, কি বোঝাতে চায় সেটা সে বুঝতে পারে না। আর সে যেহেতু, আমরা তখন তো অনেক ছোট, ক্লাস 9-এ পড়ি, সে অনেক ভয় পায় এবং প্রতি রাতে একই কাহিনী, সে চিৎকার দিয়ে তার আর ঘুম হয় না, অসুস্থ হয়ে পড়ে, পড়ালেখা হয় না। কি বলে, ছায়ামূর্তিগুলা কি বলে সেটা সে বুঝতে পারে না। তো এরকম চলার ফলে প্রতি রাতে তার সাথে যেহেতু এরকম কাহিনী ঘটতেছে, তো তার বাবা থাকতো গ্রামে, অন্য গ্রামে। তো তার বাবা বললো, তোমাকে আর ওইখানে থাকতে হবে না, যেহেতু তোমার সাথে এরকম কাহিনী ঘটতেছে, তুমি বাসায় চলে আসো, একটু কষ্ট হলেও এখান থেকে স্কুলে যাও। সে বাসায় চলে গেল। আর আমি ওই কাহিনীর পরে আমার 3-4 দিন জ্বর। মানে আপনার তো এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমি থাকি শহরের দিকে, মানে স্কুলের সামনে আমার বাসা ছিল, আর ওরা থাকতো গ্রামের দিকে। তো আমি বাসায় চলে আসি, আর 1.5-2 বছর আমি ওই চাচার বাসায় দিনের বেলা গেছি, বাট রাতে কখনো আমি আর গ্রামের বাড়ি যাইনি ওই ঘটনার পর থেকে। ওই আপনার ওই ফ্রেন্ডের বা আপনার ওই ছেলেটার কি অবস্থা? হ্যাঁ, তারপর ও তো চলে গেল, ওর বাবার কথায় বাসায় ওইখান থেকে স্কুল করলো। ওর সাথে ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটতে আছে। ও বাসায় গেল, ও আর ওর বোন, বড় বোন রুমে থাকতো। বিষয়টা হলো, ওর সাথে যে থাকে তার সাথে কোনো না কোনো কাহিনী হয়। ও গেছে পরের দিন, তারপরের দিন ওর বোনের গলা টিপে ধরছে, ছায়ামূর্তি আসে। ওই দিন কিন্তু ওর সাথে কিছু হয়নি, বাট ওর বোনের গলা টিপে ধরছে। ওর সাথে কেউ থাকতে চাইতো না এগুলা কারণে। এটা অনেকদিন সাফার করে, ও প্রায় 1.5 মাসের মতো সাফার করার পর অনেক হুজুর দেখানো হয়, পানি পড়া, বাট কোনো কাজ হয় না। পরে ওদের গ্রামের এক বড় ইমাম সাহেবের কাছে যায় ওর বাবা ওকে নিয়ে। তো ইমাম সাহেব অনেক চিন্তা ভাবনা, অনেক স্টাডি করার পর যেটা বলে আর কি, সেটা আমরা তো ছোট, আমরা জানতাম না, পরে আমরা জানতে পারি, ও আর আমি দুজনেই জানতে পারি যে ওর দাদা, মানে আমারও দাদা, জিন পালতো, মানে ঝাড়ফুঁক এ ধরনের কাজ করতো আর কি। ওনার অনেক ক্ষমতা ছিল আর কি, আমরা শুনলাম এটা। ওর দাদা? হ্যাঁ। আচ্ছা। তো এটা আমরা জানতাম না, তো শুনলাম, আমাদেরকে কেউ বলেনি, তো শুনলাম। আর এই যে জিন দুটা ছিল, তো হুজুরের মানে ভাষ্য মতে আর কি, এটা হচ্ছে ওর দাদা অনেকগুলো কাজ করতো বিভিন্ন জিন দ্বারা। তো এই দুটা জিনও ওর দাদারই ছিল। কিছু মেসেজ বংশ পরম্পরায় আর কি দিতে চাইতো আর কি, মানে যেহেতু উত্তরাধিকার এখন তো মেসেজ গুলো দিতে চাইতো, বাট এ তো বুঝতে পারতো না। বাট দাদা মারা গিয়েছিল? হ্যাঁ, দাদা, ওর দাদা হচ্ছে প্রায় যুবক বয়সে মারা যায়, এসব কাজের কারণেই আর কি, ওইসব কাজের কারণেই, একটা ঘটনার কারণে মারা যায় আর কি। এই জিন দুটা তাকে কি মেসেজ দিতে চাইতো এটা সে বুঝতে পারে নাই আর কি। তারপর সেই হুজুর তাকে একটা তাবিজ দিতে চায় যে এটা পড়লে তোমার একটু উপকার হবে, এগুলা থেকে দূরে থাকবা। বাট তার ফ্যামিলি একটু অন্য টাইপের ছিল, মানে এগুলা মনে করতো যে যদি শিরক হয়, এই জন্য তারা তাবিজ নিতে চায়নি। তারা নিজে থেকে স্টাডি করছে বিভিন্ন হাদিস, ইসলামী বই, কোরআন স্টাডি করে তারা বিভিন্ন দোয়া কালাম আয়ত্ত করে, মানে প্রতিদিন রেগুলার আয়ত্ত করার ফলে প্রায় 20-25 দিনের মধ্যে রেগুলার আয়ত্ত করার ফলে দোয়াগুলা তার এটা সমস্যাটা ধীরে ধীরে কাটে যায়। এবং এরপর থেকে আমি আর কখনো গ্রামে রাত কাটাইনি, থাকি নাই আর কি। আর এটাই ছিল আমার লাইফের প্রথম এবং সবচেয়ে ভয়াবহ ঘটনা। ওকে, হক ভাই, আপনি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, আমি সরি ফর দিস ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে উনি যেটা বললো যে জিন পালা বা জিনদেরকে আয়ত্তে রাখা, আমরা তো জানি আমাদের ধর্মে যেটা বলে যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এরকম একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। হ্যাঁ, আসলে কি জিন ধরা, মানে পালা যায়? এটা আপনার জায়গা থেকে আপনি কিছু জানেন? পালা তো যায় না, এটা বশীকরণ করা যায়। এটা কি যায়? আসলেই যায়? মোটামুটি যারা ভালো অভিজ্ঞ বড় আলেমরা এটা একমতো করতে পারেন। আচ্ছা, তাদেরকে বোতলের ভিতরে তাদেরকে বন্দি করে তাদের আত্মাটাকে সমুদ্রে ভাসিয়ে দেন। তাই নাকি? হ্যাঁ, জি জি, এটা কিছু কিছু আলেম করতে পারেন। মানে ওই যে কেউ যদি পজেসড হয় তার কাছ থেকে নিয়ে, না তাহলে কেউ পজেসড হলে তার কাছ থেকে নিয়ে সেটা না, তাহলে অর্থাৎ কিছু কিছু আলেম অনেক বেশি ইবাদত করার কারণে দুষ্ট প্রকৃতির জিনগুলো তাকে পজেসড করতে চেষ্টা করে। তখন হ্যাঁ, তার নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে নিজেকে সেভ রাখার জন্য তার ব্যক্তিগত আমল দ্বারা ওই জিনগুলোকে সে বোতলবন্দি করেন।
এটা কি মানে আদৌ সম্ভব? মানে আমাদের ধর্মীয় দিক থেকেও কি আসলে সম্ভব? এটা কোনো রকমের কোনো ডকুমেন্টস বা কোনো কিছু? এটা আমি এরকম কোনো লজিক বা প্রমাণ দিতে, কিন্তু আপনি শুনেছেন এরকম? শুনেছি আমি, এবং আমার ওই প্র্যাকটিক্যাল লাইফে একটা ঘটনা দেখেছেন এরকম। আচ্ছা, আমরা শুনবো আপনার কাছ থেকে। বাট আমরা বারবারই বলি প্রিয় শ্রোতা, এগুলোর কোনো এভিডেন্ট নাই এবং এগুলো আপনারা বিলিভ না করাটাই বেটার। আপনারা সায়েন্সের কাছাকাছি থাকুন, এটাকে নিছক একটা গল্প হিসেবেই নিন। এবং আমাদের ধর্মের কথা যদি বলি তাহলে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে নিয়ম অনুসারে ঠিক সেটাই বিশ্বাস করেন। এর বাইরে যত কিছু এসছে সেগুলো বিতর্কিত। এবং আমরা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরুতে সবসময় একটা কথা বলে নিই, যেটা সায়েন্টিফিক্যালি প্রুফ না সে বিষয়টা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেটাকে একদম এক্সট্রিম লেভেলে না নিয়ে যাওয়াটাই বেটার। ওকে, যেটা আপনি বলছেন, আর কোন এক্সপেরিয়েন্স কি আপনি শেয়ার করতে চান আমাদের এখানে? হ্যাঁ, আমার লাইফে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে। জি। ঘটনাটা আসলে এটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে কিনা, আর এটা এমনি থেকে হয়েছে না হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে হয়েছে, এটা আমি শিওর না। বাট এরকম ঘটনা আমার লাইফে আরেকটা আছে, সেটা আমি শেয়ার করছি। তো আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, মেয়ে ছিল, হিন্দু, তার নাম বলছি না। সে তার একটা ছেলের সাথে রিলেশন ছিল, কমপক্ষে 3.5-4 বছরের রিলেশন ছিল। সো কোনো একটা কারণে তাদের রিলেশনটা টিকে না, ভাঙে যায়। সো তারপর হচ্ছে ওই ভাইয়া অন্য মেয়ের সঙ্গে রিলেশন শুরু করে। তো আমার ওই ফ্রেন্ড আমাকে, যেহেতু আমরা দিনাজপুরে একটা কলেজে পড়তাম, প্রাইভেট কলেজে, নাম বলছি না, ও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতো যে দোস্ত এই অবস্থা, মানে তার জন্য এটা খুব একটা মানসিক ভাবে ভেঙে পড়ার মতো। ব্রেকআপের পরে যেটা, হ্যাঁ, ব্রেকআপের পরে যেটা হয়, খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যায় সে। তারপর একদিন আমি বাসা থেকে দিনাজপুর যাচ্ছিলাম, আমার বাসা থেকে দিনাজপুর দূরত্ব 0.5 ঘন্টার। বাসে দেখলাম যে একটা বিজ্ঞাপন, যে জাদুটোনা করা হয়, ভালোবাসার সম্পর্ক জোড়া লাগানো হয়। আমি মনে মনে চিন্তা করলাম যে আসলে ভণ্ডামি কোন পর্যায়ে চলে গেছে, আজকাল বিজ্ঞাপন ছাপায়ও ভণ্ডামি করা হয়। তো আমি এটা ট্রোল বানানোর জন্য অথবা মজা করার জন্য ফ্রেন্ডের সাথে আমি একটা পিকচার তুলে আমার ফোনে রাখে দিই যে এটা নিয়ে পরে মজা করবো। তারপর আমি ছবি তুলে কাগজটা ফেলে দিই। তো এখানে নাম্বার ঠিকানা সব দেওয়া ছিল। পরে আমি একদিন মজায় ও যখন ওর এগুলা ইমোশনাল কথাবার্তা আমাকে বলে যে ইস যদি রিলেশনটা আবার আমাদের হতো তাহলে কত ভালো হতো, তখন আমি মজা করেই তাকে ওটা সেন্ড করি পিকচারটা, এটা ট্রাই করে দেখ, হয়তো বা হতে পারে, ফান করে। হ্যাঁ, তো আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না। ইনফ্যাক্ট আমি একটা মজার ঘটনা বলি, আমি সেদিন ফেসবুকে জিনিসটা দেখলাম। সেটা হচ্ছে যে আমরা যে মিলাদ পড়াই, আল্লাহ মাফ করুক, আমি আসলে শুধু ফান করার জন্য না, আমি ঘটনাটা বলছি। সেখানে এরকম একটা বিজ্ঞাপন আমাদের থাকে না, ওই যে মাঝে মাঝে আমরা অলিতে দেখি টুলেটের যেরকম A4 সাইজের কাগজে প্রিন্ট করে দেওয়া হয়। তো ওখানে মিলাদের একটা বিজ্ঞাপন আমি এরকম দেখলাম A4 সাইজ কাগজে। সেটা হচ্ছে 10 মিনিট দোয়া 500 টাকা, 20 মিনিট দোয়া 1500 টাকা, পানি পড়া ফ্রি, 10 মিনিটের সাথে পানি পড়া ফ্রি। আমিও দেখেছি। সো সেই পর্যায়ে চলে। এবং এগুলো আসলে এগুলো নিয়ে মানে তর্ক বিতর্ক করার কোনো বিষয় নাই, নিজের জায়গা থেকে বুঝলেই বোঝা যায় যে এগুলো আসলে না করাটাই বেটার। বুদ্ধিমান তারা এগুলো করবে না। তো আমি এগুলো বিশ্বাস করি না, আমি ওকে ফান করে দিছি জিনিসটা। বাট মেয়ে মানুষ তো একটু সিরিয়াসলি নিয়ে নিছে। নিয়ে ও বলতেছে যে আমি ফোন দিব না, তুই ফোন দিবি। তো আমি বললাম ফোন দিব মানে কিসের জন্য ফোন দিব, এটা কোনো যুক্তি নেই ফোন দেওয়ার। তখন ও ফোন দিছে, দিয়ে আমাকে বলে যে আমি তো দেখা করতে বলছি ক্যাফেটেরিয়ায় এই জায়গায়। বললাম কোন জায়গায় থাকে? কুচ্ছে দিনাজপুর থেকে এই 10-15 মিনিটের রাস্তা। বললাম ভালো কাজ করছিস, আসুক একটু মজা টজা নেই আর কি। তো আসলো, ও আবার অনেক সিরিয়াস এগুলা বিষয়ে আমার ফ্রেন্ডটা। আমি কিন্তু জাস্ট মজা নেওয়ার জন্য গেছি যে দেখি কি হয়। যেহেতু এগুলা কাজে কোনোদিন এক্সপিরিয়েন্স ছিল না, গেলাম, যাই আসলো লোকটা 25 থেকে 28 বছর বয়স হবে, মানে যুবকই আর কি বলা চলে, তেমন বয়স্ক না, হুজুর টুজুর টাইপেরও না। তো আসলো, আসার পর নিয়ে আসলাম ওনাকে। আমার ফ্রেন্ড প্রবলেমটা শেয়ার করলো যে এই অবস্থা। তারপর উনি কয়েকটা মেথড বললো যেগুলা আর কি করতে হবে। উনি 3টা তাবিজ দিবে, একটা হচ্ছে ছেলের বাসার সামনে গাড়তে হবে, একটা ওনাকে ধারণ করতে হবে ডান হাতে, আর আরেকটা হচ্ছে আম গাছের ডালে ঝুলাই দিতে হবে। খাসির চামড়া এই সমস্ত কোনো? অবশ্যই একটা কয়েক সেন্টিমিটার, 3-4 সেন্টিমিটার একটা হরিণের চামড়া লাগবে। চামড়ার মধ্যে কিছু একটা লিখে বড়ই গাছের মধ্যে ঝুলাই দিতে হবে। আমরা এসব শুনে আমার তো মাথায় হাত, হরিণের চামড়া কিভাবে সম্ভব? বিরল জিনিস। তারপর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, আমরা দুইজনে ওটা শুনে মানে 5 মিনিট নীরবতা পালন করছি ওটা শুনে, যে একটা কাগজ দিছে, লম্বা কাগজটা, একটা চিহ্ন দেওয়া কাগজটার মধ্যে।
ওটা দিয়ে মানে উনি পরে দিছে, বাট আমি আগে বলতেছি যে ওটা একটা পুরাতন কবরের মধ্যে যায় 4 আঙ্গুল গর্ত করে গাড়ি দিয়ে আসতো। এইরকম ঘটনা কিন্তু আমরা ডরে অনেক পেয়েছি, বিশেষ করে কবর কেন্দ্রিক যেসব ঘটনা ঘটে এবং খুবই দুঃখজনক। আল্লাহ মাফ করুক যদি আপনাদের বোধোদয় হয়। আমরা আসলে প্যারানর্মাল এই যে এগুলো তো এক ধরনের স্পিরিচুয়াল প্রবলেম, এবং এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা সাফারার হই, আমি জানি এটা কত রকমের ভিকটিম আছে। আমি আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে এই বিভিন্ন রকমের ভিকটিম আমি পেয়েছি, এবং ওনারা যখন এই ধরনের ভিকটিম হন, বিশ্বাস করবেন না, ওনারা 2 রকমের সমস্যায় পড়েন। একটা হচ্ছে যে সাধারণ মানুষকে বোঝাতে পারে না কি কষ্টটা তারা পাচ্ছে, তো সেই জায়গাটা থেকে কিওরের জায়গা থেকে তারা আসলে কি করলে এই জিনিসটা কিওর হবে, কি করলে এই জিনিসটা কিওর হবে, সো ওই জিনিসটা খুঁজতে থাকেন। হ্যাঁ, তো সেই জন্যই আপনি যেটা বলছেন, মানে আমাদের আসলে নিজের বিবেক বুদ্ধি অনেক সময় লোপ পেয়ে যায় সেই মুহূর্তে। হ্যাঁ, কবরের ভেতরে এগুলা মানে ভয়াবহ অবস্থা। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে এই ফাঁকে বলছি, আমাদের এই অনুষ্ঠানে একজন সাইকিয়াট্রিস্ট আছেন, বাংলাদেশের অত্যন্ত নামকরা একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর তাজুল ইসলাম, এবং আমরা যখনই প্রয়োজন হবে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আমরা তাকে ফোনে কানেক্ট করব। সো উনি হচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। জি বলুন। তারপর এই বিষয়টা শোনার পর আমরা দুইজনই 5 মিনিট নীরবতা পালন করলাম। এটা কিভাবে সম্ভব? আমরা তো কবরস্থানে যেতে এমনিতেই ভয় পাই। হ্যাঁ। তো যাই হোক, বিষয়গুলা উনি বলার পর অনেক 15টার মতো কাগজ দিছিল। কাগজগুলোর মধ্যে কোরআনের আয়াত লেখা, আর আমার এই ফ্রেন্ডের আর ওই ভাইয়ার দুইজনকারই নিজের নাম, বাবা মার নাম নিল। তো নেওয়ার পর উনি ওনার কস্ট হচ্ছে 8,000 টাকার মতো চাইলো। তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে টাকাটা পানির মধ্যে দিচ্ছিস, এগুলো আসলে কিছু হয় না, তুই এমনি ট্রাই কর, হয়ে যাবে। তারপর ও কথা শুনলো না, বললো যে না আমি করবই, ট্রাই করবো, শেষ ট্রাই করবই। বললাম ঠিক আছে, তোর বিষয় সেটা, আমি কিন্তু এগুলাতে তোকে হেল্প করতে পারবো না, এগুলা বিষয়ে আমি তোকে হেল্প করতে পারবো না, কারণ এগুলা যেহেতু ধর্মীয় বিষয়। তো তখন ঠিক আছে, ও কথা বলার পর 2 দিন পরে ও বাসা চলে যায়। ওর বাসা হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্টে, তো আমি থাকতাম দিনাজপুরে টাউনেই। তো আমি ওই লোকটার কাছে জিনিসগুলা নিয়ে ওকে কুরিয়ার করে দিতাম, যেহেতু ওর আসা পসিবল না। আর লোকটা বলছে, যেহেতু ওর বাসা আর ভাইয়ের বাসা একই এলাকায় ছিল, নীলফামারী কোনো একটা জায়গায়, তো লোকটা বলছিল যে বাসার এলাকার মধ্যে থাকেই করতে হবে, যেহেতু একখানে বাসা 2 জনকার। তো এই কাজগুলো করার জন্য, রিচুয়ালগুলো করার জন্য চলে যায়। তারপর আমি এগুলা নেই, লোকটার সাথে দেখা করি। আমি যে কলেজে পড়তাম ওই হোস্টেল থেকে বের হওয়া মুশকিল ছিল, আমি বিভিন্ন কজ দেখিয়ে বের হতাম। তারপর যাই ওগুলো ওকে কুরিয়ার করি, রেগুলার কুরিয়ার করার পর ও প্রতিদিন 15 দিন জ্বালালো। লোকটা বললো 20 দিনের মাথায় ছেলে মানে আমার এই ফ্রেন্ডটাকে ফোন দিবে, যে তাদের রিলেশনটা আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো টাকা দিল, প্রথমে 6,000 দিল, তারপর 2,000 দিল। তারপর জিনিসগুলো আমি পাঠালাম। মেয়ে নিজে রাতের বেলা গেছে, যায় বাসার সামনে তাবিজ গাড়ে দিয়ে আসছে। আমি বিশ্বাস করতাম না যে ও কাজগুলো করতে পারবে, বাট প্রয়োজন করে ফেলছে। কবরেরটাও করেছে না, কবরটা করবে। কবরটা যেহেতু শেষের দিকে, সো এগুলা করার পর 15 দিন জানার পর লাস্টে কবরেরটা আসলো, কবরের যে বিষয়টা। এবং আমি বুঝতেই পারছি এখানে কিছু একটা ইন্টারেস্টিং আছে। আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন ডর ইক্লিপস, এবিসি রেডিও এফএম 9.2-তে। আমি আরজি কিপ্টি আপনাদের সঙ্গে আছি। আর আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময় কোনো কোয়ারি থাকলে বা কোনো কিছু আপনি যদি বলতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন আমাদের যে পেজে যে নাম্বারটি দেওয়া আছে সেটাতে, এবং এছাড়া আমি যে নাম্বারটি বলেছি ওখানে একই নাম্বার, আসলে এই নাম্বারে আপনি এসএমএস করতে পারেন। আপনার যদি প্যারানরমাল কোনো ঘটনার আপনি মুখোমুখি হয়ে থাকেন, আমাদের এই অনুষ্ঠানে এসে যদি শেয়ার করতে চান তাহলে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা প্রতি শুক্রবার রাত 12টায় আমাদের এই পেজটি থেকে, ফেসবুক পেজটি থেকে হন্টেড লাইভে আসার চেষ্টা করি, এন্ড দিস ইজ ভেরি ভেরি পার্সোনাল প্রজেক্ট অফ আওয়ার টিম। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা দেখতে পারেন এখানে এসে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorteam। আমি আবারও বলছি www.facebook.com/dorteam। আপনারা ওখানে লাইক দিয়ে দেবেন, তাহলে আপনারা এই পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর, রাত 12টায়। ডর মানে ভয়, haunted by Run, Mr. Mango Candy. Bishon impossible to tune out of ABC Radio, FM 89.2. 'Cause that's how we do it. কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
On app, on FM, on internet. ABC Radio 89.2 FM. Connect with us anytime and anywhere. Door Eclipse. 5 মিনিট পর আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং এবিসি রেডিওতে আপনারা কান পেতে আছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি আলামিনের কাছে। জি আলামিন। তারপর আসলো সবার শেষে কবরে যে কাগজটা পুঁতে দেওয়ার বিষয়টা। আমি মনে করছিলাম সে পারবে না। কবিরাজের ভাষ্য মতে সেটা করতে হবে সন্ধ্যার আগ মুহূর্তে, মানে মাগরিবের আজানের আগে, আগ মুহূর্তে। এই শীতের দিন ছিল, সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবং শীতের দিনের এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাবটা, এটা কিন্তু একটু অন্যরকম, ধোয়াটে ধোয়াটে, এটা কুয়াশা পড়ছে কেবলমাত্র, অন্যরকম একটা ভৌতিক পরিবেশ কিন্তু থাকে। তারপর সে তার একটা বোনকে নিয়ে গেছে। তো এই ঘটনাগুলো কেউ জানতো না, শুধুমাত্র আমার ফ্রেন্ড, আমি এবং পরে সে তার বোনকে বলছে। এই 3 জনের মধ্যে আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই ভাইয়ার এখানে কোনো কিছু জানা বা অন্য কারো জানা কোনো পসিবিলিটি নাই। আচ্ছা। তো তারপর সে গেছে, কবরস্থানের ভিতরে চলে গেছে। সে মনে করছে বাইরের কবরগুলো লোকজন বেশি দেখে, সো এগুলাতে করলে যদি কাগজটা উঠে যায় কোনো মতে, সেজন্য তারা 2 জন ভিতরে গেছে। আমাকে যাওয়ার আগে ফোন দিছে যে আমরা যাচ্ছি, একটু দোয়া রাখিস। ওকে আমি অনেক বুঝাইছি যে তোরা তো হিন্দু, তো তোরা নিজের ধর্ম মতে কর। তাও সে ওই লোকের কাছেই যাবে। তার যে 4 আঙ্গুল গর্ত করে একটা পুরাতন কবরের ভিতর, কবরস্থানের মাঝখানে চলে গেছিল একবারে। ওই কাগজটা উত্তর দক্ষিণ বরাবর যে চিহ্নটা দেওয়া ছিল, উত্তর দিকটা দিছে এবং দক্ষিণ দিকে দক্ষিণটা দিছে। দেওয়ার পর গায়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে সুন্দরভাবে যখন পিছনে ঘুরে 2 জনে আসবে, তখন পিছন থেকে একটা, তার ভাষ্য মতে যেটা, যে পুরুষও না মেয়েও না এমন একটা কণ্ঠ, এরকম কণ্ঠে কে যেন পিছন থেকে বলছে যে যেটা দিছিস এটা নিয়ে যা। তার 2 জনে দাঁড়া যায়। 2 জনে কিন্তু একসাথেই শুনে। 2 জনে 2 জনকার চেহারার দিকে তাকায়, বলে যে আমরা কি ঠিক শুনলাম না মনের ভুল। তারা দাঁড়া যায়। দাঁড়ায় 10 সেকেন্ড পরে আবার যেটা দিয়েছিস এখান থেকে সেটা নিয়ে যা। তারা ওইখান থেকে দৌড়ও দিতে পারতেছে না, তাদের পা ওইখানে আটকে গেছে। 2 জন কথা বলতেও পারতেছে না। তো আমার ফ্রেন্ডের মাথায় একটা বুদ্ধি আসে, সে ফোন নিয়ে গেছিল। সে আমাকে ফোন করে আমাকে বলে যে আলামিন, এই অবস্থা, আমরা 2 জনে তো 2 বার শুনলাম এইভাবে। তো আমরা তো এখানে দাঁড়ায় গেছি, দৌড়াইতেও পারতেছি না। তো ওদের কথা শুনে তো আমিও ভয় পেয়ে গেছি। তো আমি যে ভয় পাইছি এটা তাদেরকে বুঝতে না দিয়ে আমি ফোনে বললাম, আরে ধুর, এগুলা কি কখনো হয় নাকি? কবরস্থান তো পবিত্র জায়গা, এখানে এত কিছু ঘটার কিছু নাই। তোরা কাজ করছিস ভালো কথা, এখন এখান থেকে দৌড় দিয়ে চলে আয়। মানুষ দেখলেও একটা খারাপ মনে করবে, কবরস্থানে কেন গেছিলি হ্যান তেন। তো তারা আমার কথা ফোনে শুনে একটু সাহস পেল এবং দৌড় দিয়ে বাসায় গেল। যায় সেদিন রাতে তাদের প্রচন্ড জ্বর, হাসপাতালে ভর্তির মতো অবস্থা। ভয় পেয়ে যেটা হয়। হ্যাঁ, ভয় পেয়ে 2 জনকারই অবস্থা খারাপ। তো তাদের বাসা থেকে অনেক প্রশ্ন, কই গেছিলি সন্ধ্যার সময়। 1 সপ্তাহ তারা এই সাফারটা করে। তারপর সবগুলা রিচুয়াল করার পর সে জ্বালায় প্রতিদিন। আরবি লেখা জ্বালানোটা আমি কখনোই তাকে সাপোর্ট করি নাই। তো সে যেহেতু হিন্দু, আমি তাকে বাধা দিছি, মানেনি। একটা জিনিস বাদ পড়ে, সেটা হলো যে গাছের মধ্যে তাবিজ ঝুলানোটা। একটা ফলজ গাছের ডালে সুতার মধ্যে তাবিজটা ঝুলায় রাখতে হবে, যেন বাতাসে দোল খায় তাবিজটা। তো এটা হচ্ছে সবার লাস্টে দেয়। তো এটা সে মেয়ে মানুষ গাছে চড়তে পারে না, এই দায়ভারটা সে আমার উপর চাপা দেয়। কারো এটা দেখার কোনো প্রশ্নই উঠবে না, মানে এমন জায়গায় দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পর আমি হুট করে একদিন বাসায় চলে আসি, হোস্টেল থেকে না বলে। বাসায় যাই আম্মুকে বলি, আম্মু তোমাকে দেখতে ইচ্ছা করছে, এই জন্য চলে আসছি। আমার মেইন গেটের বাইরে একটা আমের গাছ আছে, বিশাল বড়। যদিও আমি গাছে উঠতে পারতাম না, তাও গাছে উঠলাম অনেক কষ্ট করে। সেই তাবিজটা আমার সেই গাছে আমি ঝুলাই দিলাম, ডান ডালে। হ্যাঁ, করলাম যে দেখি কি হয়। এ তো ভণ্ড, তাও একবার ট্রাই করে দেখি লাইফে। জাস্ট কৌতূহল বশত দিছি কাজটা করে। 20 দিনের ভিতর যেহেতু লোকটা বলছে যে কাজ হবে, 20 দিন চলে গেল, 25 দিন চলে গেল, আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল, কাজ হলো না। 1.5 মাস হয়ে গেল। তারপর 1.5 মাস পরে সে ফোন দিয়ে বলে যে আলামিন, তোকে একটা কথা আমি স্কিপ করে গেছি, যে 25 দিনের মাথায় আমার কাজটা হয়েছে, বাট আমি তোকে জানাইনি, বিষয়টা জানাজানির ভয়ে। আমি বললাম কিভাবে সম্ভব, এগুলা তো সব ভুয়া জিনিস। এই কুফরি কালামের বিষয়গুলো যে খাটে, এগুলা তো বিশ্বাস করা আসলে ঠিক না। তুই বিশ্বাস করছিস ঠিক আছে, বাট আমি তো এগুলো বিশ্বাস করি না। এটা তো কাকতালীয় হতে পারে যে তোর সাথে রিলেশনটা। ও বলতেছে যে ওর সাথে যতগুলো রিলেশন ছিল সবগুলো, এখন একটাও নেই। ওই ছেলেই আবার ফোন দিচ্ছে, 2 বছর ধরে কোনো আলাপ নেই, হঠাৎ করে ফোন দিয়ে এদের রিলেশন লাগেছে। আমি বললাম, ওই হুজুরকে ফোন দিলাম আমি যে ভাই আপনার কাজ তো হয়ে গেছে। তখন বলছে, আমি বলছিলাম না ভাই যে 20 দিনের ভিতর কাজ হবে। আমি বললাম যে ঠিক আছে, বাট এটা কিভাবে সম্ভব? তখন করছে যে কিছু বিষয় আছে যেগুলা জিনদের দ্বারা করানো হয়, আপনি সঠিক পথে করা তো না আবার ব্ল্যাক ম্যাজিক টাইপের। হচ্ছে ভাই কিছু কিছু বিষয় আছে যেগুলা হচ্ছে শরীয়ত মোতাবেক করি, আর কিছু কিছু বিষয় আছে যেগুলা ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যায়।
তো ওনার সাথে অনেকক্ষণ ফোনে কথা বলার পর আমি আসলে আমার জীবনে এটা একটা যদিও বা প্রথম এক্সপিরিয়েন্স এবং শেষ বলতে পারেন, প্রথম এবং শেষ এক্সপিরিয়েন্স, বাট জিনিসটা হয়েছে আজ পর্যন্ত আমি বিলিভ করতে পারি না। কিন্তু তাদের রিলেশন এখনো আছে, 2 বছর হয়ে গেল ওই কাজের পর, এবং ওই ভাইয়ের সাথে আমার এখনো কথা হয়। ভাইয়াও কিছু জানে না, কেউ জানে না, আমরা 3 জন ছাড়া। এটা ছিল ঘটনা। আচ্ছা, আমি তো এসব বিষয়ে কিছু জানি না, আমি শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে মানে মানুষ কতটা কি করতে পারে। আমরা যদি ধর্ম মানি তাহলে এটা অন্যায় এবং গর্হিত অপরাধ এবং এটা করাটা উচিত না। তবে এগুলো করে অনেক সময় অনেক কিছু করা যায়, এটা বোধহয় সম্ভব। আপনার কি মনে হয় হক ভাই? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে সম্ভবত এরকম ভাবে রয়েছে, হাদিসটা এরকম যে ইন্নাল বায়ানা লা সিহরুন, যে কিছু কিছু মানুষের আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে জাদুর প্রভাব থাকে। তো তারাই একমাত্র ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় কিছু করতে পারে, বাট এটাকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করার অধিকার তকদিরের উপর আল্লাহ পাক বলে দিয়েছে। ফ্রেন্ডশিপ ব্রেকআপ হতেই পারে এবং সেটা আবার ব্যাকও করতে পারে, হয়তো কাকতালীয় হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে তো হয়তো রিটার্ন করতে পারে। এটা তার ক্ষেত্রে 25 দিনের ভিতর জিনিসটা হয়ে গেছে। এটাকে আপনার 100% বিশ্বাস করলে হবে না যে আমি কবরের ভিতর তাবিজ দিয়েছি এই জন্য হয়তো এটার রেজাল্টটা ভালো হয়েছে। আপনার যেই ভিকটিম যিনি কবরে গেলেন তার মৃত ব্যক্তির পারমিশন নেওয়া উচিত ছিল। তার কবরে সে কেন 1/2 ইঞ্চি বা আধা ইঞ্চি মাটির নিচে যাবে? অবশ্যই, তাই না? পারমিশন উনি দিতে পারবেন, কিন্তু এটা তো একেবারেই অন্যায়, চরমতম অন্যায় কাজ। এবং কবরে যারা থাকে তারা সবসময় যারা বেঁচে আছে তাদের কাছে এক্সপেক্ট করে যে তোমরা আমাদের জন্য দোয়া করো। এগুলো আমাদের সোশ্যাল রিয়েলিটি। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই বারবার আমাদের আজকের অনুষ্ঠান থেকে বলতে চাই যে হ্যাঁ, আমরা যেগুলো প্রচার করছি এগুলো গল্প, কিন্তু আমাদের সমাজে এগুলো ঘটে, আমরা সেই রিয়েলিটিটাকে এখানে উপস্থাপন করছি। এবং আপনি বলছিলেন যে বোতলের ভিতর ভরে ভাসিয়ে দেয় বা এরকম কিছু একটা, এবং আপনি এরকম কিছু একটা দেখেছেন, ঘটনাটা কি? এবং তার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার এই অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করলেন, হয়তো অনেকেই সচেতন হবে। ভাইয়া এখানে আরেকটা বিষয় হলো যে সেকেন্ড ঘটনাটা আমার ফ্রেন্ডের যুক্তি এটা যে 2 বছরে কিছু হলো না অথচ 25 দিনে হয়ে গেল, এই জন্যই হয়তো বিশ্বাস করেছে আর কি। এটাই হচ্ছে বিষয়। আমরা এবার আপনার সেই ঘটনার দিকে এগোতে চাই। আমি তখন 5ম শ্রেণী শেষ করি। জি। এরপরে আমাকে ইসলামিক জগতে আমাকে ভর্তি করা হলো মাদ্রাসায়। তখন কোরআন শরীফ দেখে দেখে পড়তাম, রাতের বেলা 10টার দিকে আমরা শুয়ে পড়তাম। তো আমি অনেক স্টুডেন্টের মুখে অনেক কথাই শুনছি যে এখানে অনেক জিন থাকে, অনেক জিনেরা আমাদের সাথে পড়াশোনা করে। হ্যাঁ, তখন আমি ছোট মানুষ তো অনেক ভয় পেতাম। একদিন রাতে 11টার দিকে আমার ঘুম আসতেছে না, তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের নিচ দিয়ে অনেক বড় ধরনের একটা বিড়াল আকৃতির একটা কিছু হেঁটে চলে গেল বারান্দায়। আচ্ছা। তো আরেকটা কথা শেয়ার করি, ওই এলাকায় অনেক বানরও থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো অন্য কিছু বানরও হতে পারে, রাতের বেলা দরজা খোলা ঢুকতে পারে। এটা দেখার পর অনেক ভয়টা আরো বেশি বেড়ে গেল। রাত তখন 12:30, সবাই গভীর ঘুমে মগ্ন, আমি সজাগ। একটু পরে দেখি যে আস্তে আস্তে কান্নার শব্দ ছোট গলায়। এখন এই কান্নাগুলো কি আসলে বাইরের কোনো বিল্ডিং এ ঝগড়া হলো ওখান থেকে আসতেছে, নাকি আমাদের মাদ্রাসা কোনো স্টুডেন্ট কান্নাকাটি করতেছে, আমি শিওর না, বাট কান্নার শব্দ আমার কানে আসছে। এবং সকালবেলা আমার সাথে যে থাকতো, যে বন্ধুটা আমার সহপাঠী, তাকে আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতের বেলা এখানে কোনো কান্নাকাটি শোনো? বলতেছে না তো, আমি তো শুনি না। আমি বললাম, তুমি কি কোনো বিড়াল বা কোনো কিছু দেখছো এই রুমের ভিতরে? তখন ও বলতেছে, না ভাইয়া, আমি তো কোনো কিছু দেখি নাই, আমি তো তোমার মতো নতুন, বাট শুনছি যে এখানে জিন আছে। তো ওখানে আমি মাদ্রাসার টিচারদেরকে অনেক মূল্যায়ন করি, সম্মান করি, শ্রদ্ধা করি, বাট কিছু কিছু আলেম আছে যারা মানুষের এই সমস্ত দুর্বলতাগুলোকে নিয়ে পুঁজি করে বিজনেসও করেন। হ্যাঁ, তো সেখানে একজন হুজুর ছিলেন যাকে আমরা কমন একটা নামে চিনতাম, বাবা হুজুর। বাবা হুজুর নাকি এই জিনগুলোকে বোতলবন্দি করে তার খাটের নিচে রেখে দেন। মানে এগুলো একটা ধরনের কথা আপনাদের মাদ্রাসায় প্রচলিত ছিল? জি, প্রচলিত ছিল। আচ্ছা। তো আমি তো ছোট মানুষ, আমার তো অত হিম্মত নেই যে আমি বাবা হুজুরের নিজ কামরায় ঢুকবো, চৌকির পর্দা উঠে আমি নিচে তাকাবো, এরকম হিম্মত আমার ছিল না। হ্যাঁ, তো অনেক স্টুডেন্টই বলতো যে হুজুরের চৌকির নিচে অনেক বোতল আছে, আমরা দেখেছি বোতলের ভিতরে হুজুর কিছু জিন বশীকরণ করে বন্ধ করে রাখছে। জি। হ্যাঁ, যেন ছাত্রদেরকে ডিস্টার্ব করতে না পারে। ওকে। যে সমস্ত জিন এখানে পড়তে এসে যারা বেয়াদবি করছে, হুজুরের কথা শোনে নাই, তাদেরকেই উনি এরকম বোতল বন্দি করে রেখে দিয়েছেন। ফলে তারা গভীর রাত্রে কান্নাকাটি করে। ওকে ওকে, ইন্টারেস্টিং।
মানে আপনি এটা শুনেছেন কিন্তু কখনো আপনি কনফার্ম না, আমি দেখিও নাই। দেখুন না। ওকে, আমি ভয়ের কারণে আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করি না। এবং আপনি গত এপিসোডে যেটা বলছিলেন যে একটা সময় আপনি মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন যে এই রকম ঘটনার মুখোমুখি হওয়ার পরে, সেই সময়টাতে আমি অ্যাডাল্ট ছিলাম, ছেড়ে দেওয়ার মতো আমার যোগ্যতা ছিল। বাট এই ঘটনাটা আমি 5ম শ্রেণী শেষ করে মাত্র ছোট একটা স্টুডেন্ট, এখন মাদ্রাসা ছেড়ে দিলে আমাকে বললো যে আমি মাদ্রাসা পলায়ন করছি। এখানে একটা বিষয় একটু বলে নেই প্রিয় শ্রোতা, এই মাদ্রাসা শব্দটা নিয়ে হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে মাদ্রাসার কথা এখানে বলা হচ্ছে, সুতরাং মাদ্রাসাতে বোধহয় এরকম হয় বা এরকম কোনো কিছু। বিষয়টা কিন্তু এরকম না, ঢালাও ভাবে আমরা কোনো কিছুকে ইন্ডিকেট করছি না। এটা ওনার জীবনের একটা ঘটনা, উনি যে মাদ্রাসায় পড়েছেন সেটার সাথে জড়িত। এটা প্রুভেন কিনা সেটাও সত্য না, সুতরাং সেই জায়গাটা থেকে বিষয়টিকে আপনারা খুব বেশি জেনারেলাইজ করে দেখবেন না। আমরা ডিসক্লেমারে বারবার বলি সার্বজনীন নয়, কোনো ঘটনাই সার্বজনীন নয়। আচ্ছা, আমার সঙ্গে যে গেস্ট এই মুহূর্তে রয়েছে, বাবা এবং ছেলে মিলে দুজন মিলে আমার স্টুডিওতে এসছে, তারা আসলে তাদের প্যারানর্মাল ঘটনাগুলো এখানে শেয়ার করতে চাই। আমি তাদেরকে একটু ফ্লোর দিতে চাই, তার আগে একটু জানতে চাইবো যে তারা আসলে পরিচয়টা রিভিল করবে কিনা। তুমি করেই বলি তোমাকে, বয়সে অনেক ইয়াং হবা, তোমার নামটা একটু বলো। আমার নাম হলো মুন্না। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আচ্ছা, ঘটনা কে বলবে, বাবা নাকি তুমি? আমি বলবো, আমার সাথে যেটা ঘটেছে সেটাই তুমি বলবে। ওকে, আর তোমার সঙ্গে তোমার বাবাও আছে, তো বাবাকে একটু ফ্লোরটা দাও, পরিচয়টা হয়ে যাক। আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মনির দেওয়ান। কোথায় থাকছেন আপনি? খিলগাঁও, মেরাদিয়া। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আপনার ছেলের কাছ থেকে শুনে নিই, তারপরে আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ, বলো। এই আগের বারে শীতের সময়ের কাহিনীটা এটা। জি। 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, মানে আমি প্রতিদিনে আজানের আগে জিগায় যেতাম। জি। সেরকম প্রতিদিনের মতো ফ্রেশ ট্রেশ হয়ে মসজিদে যেতাম। সেদিন ছিল শুক্রবার, মানে সকাল হলে শনিবার হবে, মানে রাত্রেবেলা ঘুমাইছি, পাঞ্জাবি পায়জামা পরাছিলাম, পাঞ্জাবিটা খুলে ঘুমাইছি, সাদা পায়জামা পরাছিলাম। তখন উঠে প্রতিদিনের মতো উঠে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। আমি ঘড়ির টাইমও দেখিনি যে কয়টা বাজে, মানে যখন বাইরে হয়ে নামাজের উদ্দেশ্যে ফজরে, তখন কিন্তু এভাবে মানুষরা অনেক মানে যাওয়া আসা করেন, মানে নামাজ পড়তে যায়, কিন্তু সেদিন মানুষ ছিল না। তখন ভাবলাম শীত তো অনেক, সেজন্য মনে মানুষ বের হয়নি, মানে শীতের সময় ঘটনা তো। পরে মসজিদের ওদিকে যাওয়ার পথে মানে আমাদের একটা ভাঙা বাড়ি পড়ে, ভাঙা বাড়ি থেকে বিড়ালের কণ্ঠে মানে একটা গলা আসতেছে যে তুই মসজিদে যাইস না। আমি তো একটু মানে তাজ্জব হয়ে গেলাম। পরে তাকাইলাম, দেখি কেউ নেই। আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে মানে একটা রিক্সার গেজ পড়ে। রিক্সার গেজ থেকে মানে অনেক জোরে জোরে বিকট শব্দ আসতেছে যে মানে কেউ ভাঙচুর করতেছে, কিন্তু এত রাত্রে কেউ কিন্তু ভাঙচুর করবে না। আমি ঢুকেও দেখে আসছি কেউ নাই। পরে আমি মসজিদের উদ্দেশ্যে গেলাম। আমাদের মসজিদটা এরকম সাইডে পড়ছে, তার পাশে হলো কবরস্থান। জি। কবরস্থানটা ছিল খোলা, মানে তখন হলো ট্রাক দিয়ে মাটি ফেলতেছিল। জি। মানে এভাবে বাহিরের থেকে দেখলাম যে মানে মসজিদের ভিতর ঢুকবো, তখনই দেখলাম যে একটা সাদা কাপড় পরে কেউ মানে দাঁড়ায় আছে একটু দূরেই। তারপর আমি আর তাকাইলাম না তাকায় একটু হালকা ভয় পেয়ে পরে আমি মসজিদের উপর উঠা জুতাটা রাখা অজুখানায় বসবো, মানে প্রিপারেশন নিয়েছি, মানে হাফ বসে গেছি, এর ভিতরে অজুখানা লাইফটা অফ হয়ে গেছে। তারপর আমি দিলাম একটা ধরবায়া, তারপর ওই ইয়াতে দাঁড়ালাম মানে বারান্দায়। শীতের সময় কিন্তু সচরাচর ভাইয়া এত বাতাস আসে না। ওকে। তখন এমন বাতাস আসতেছিল ভাইয়া, আমার সবকিছু উড়ে নিতেছে, এমন একটা বাতাস, মানে অনেক বাতাস আসতেছিল। আচ্ছা। তারপর আমি মসজিদের ভিতরে যা বসলাম, বসার ইয়ে নিলাম, বসলাম, মনে একটু গরম লাগে, বসলাম, অনেক ভালোই লাগতেছে। তারপর আমি অজুখানার দিকে খেয়াল করলাম, মানে থাই গ্লাস ছিল, থাই গ্লাসের পাশে হলো অজুখানাটা। পরে দেখলাম আমার চেহারাটা আসলো, মানে পাশে তো ওই পাশে অন্ধকার, এ পাশে হলো আলো, আমি আলোর ভিতর বসে আছি, মানে লুক দিলাম আমার চেহারাটা, পিছনে সাদা কাপড় পরে কে জানি দাঁড়ায় আছে, মানে হতে পারে কোন জিন নামাজ পড়তেছিল, তার নামাজের সামনে দিয়ে আমি বসে পড়ছি। আচ্ছা। আমি দেখে আমি পিছনে বারবার তাকালাম আর থাই গ্লাসের দিকে অনেকবার লুক করলাম, কিন্তু তাকে দেখলাম না আমি পিছনে, কিন্তু থাই গ্লাসে দেখছি। মানে গ্লাসে তুমি দেখেছো, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারোনি। আয়নার সাথে একটা সম্পর্ক আছে বোধহয়, আমি যতদূর জানি। হ্যাঁ, বলো। পরে সেটা দেখে আমি গালটা ধরে দিলাম দৌড়। কি ধরে? গাল ধরে। গাল ধরে কেন? আমি শুনছিলাম যে জিনেরা থাবড় টাবড় দেয়, মানে ওরকম মানে থাবড়া মারলে অন্তত যেখানেই মারিস গালে মারিস, ব্যাপারটা হচ্ছে এরকম। মসজিদে জিন থাকে এটা তো আমরা জানি, এটা ভালো জিনরা যারা মসজিদে থাকে এটা বলা হয়েছে, এবং তারা নামাজ পড়ে, ইবাদত করে, সেটা আমি শুনছি, সেজন্য মানে আমি গাল ধরে দৌড় দিছি। দৌড় দিয়ে আবার ঠিক বারান্দার সামনে এসে দাঁড়াইছি, অনেকক্ষণ আধা ঘন্টা যাবত দাঁড়াইছি, কেউ আসে না, সেরকম কোনো রেসপন্স নাই। আমি তখনও ঘড়ি টাইম দেখি না যে কয়টা বাজে। আচ্ছা। তখন তারপর দেখলাম অনেকক্ষণ পর দেখলাম হলো দারোয়ান বের হলো,
বাইর হওয়ার পর সে মনে হয় ইয়েতে ওয়াশরুমে গেছিল। ওয়াশরুম থেকে আমি প্রথমে ডাক দিচ্ছি, মামা একটু এদিকে আসেন, শুনে না, অনেক ডাকছি। এর ভিতরে এক ইমাম সাহেব আছে না, সে আমাকে দেখে মনে একটু ভয় পাইছে, মানে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা আর টুপি পরা ছিলাম তো সাদা। সে একটু পর পর দরজা দিয়ে উকি মারতেছে, তাকে আমি ডাক দিই, সে লাগায় দেয় দরজা, মানে একটু ভয়, সে ভয় পাচ্ছে যে আসলে উল্টাপাল্টা কোনো কিছু কিনা। হ্যাঁ, তারপর তাকে ডাক দিনে ভাবছি, তারপর মামাকে ডাক দিলাম, মামা তারপর আসার সময় আবার ডাক দিছি, তারপর মামা আছে, হ্যাঁ কি হয়েছে বলো। তারপর আমি বললাম যে মামা অজুখানার লাইটটা অফ হয়ে গেছে। বললো অজুখানার লাইট অফ হয়েছে, তার চলো তো একটু দেখি। পরে আমার সাথে গেল, সে যাওয়ার পর অজুখানায় আমাকে বলছে তুমি কি লাইট কি জ্বালাইছিলা? আমি বলি না, জ্বালানো তো ছিল। পরে আমার চোখের সামনে দেখলাম সে লাইটটা জ্বালিয়ে দিল, মানে আমি ভয় পেয়ে গেলাম। আজব, সে আমাকে আর বললো না যে তুমি লাইট জ্বালাও নাই তো। সে বুঝতে পারছে কিছু একটা, সেই জন্য আমাকে আর বলে নেই। পরে আমি আর অজুখানায় বসার সাহস পাইলাম না। আমি তার পিছন পিছন আবার বারান্দায় গেলাম, বারান্দায় দাঁড়াইছি। তার 5টা মিনিট পরে দেখলাম মানুষ আসা শুরু হইলো, ট্রাক আসলো, মানে তখন সচরাচর মানুষের হাঁটা চলা শুরু হইলো। একটু পরে দেখলাম মানে যে আজান দিবে সে মানে আয়সা আজান দিল, মানে তার 5 মিনিট পরে। আর এতক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টার মতো যে কাহিনীটা হয়েছে সেটা ভাই অবিশ্বাস্যকর কাহিনী। না, এটা এই যে ঘটনাটা উনি বললেন, এরকম আমি বেশ কিছু ঘটনা কিন্তু আমি ডরে পেয়েছি, ক্লিপসে পেয়েছি। দেখছেন যে পাশে কেউ একজন নামাজ পড়ছেন এবং তাকে খুব সুন্দর করে তার দিকে তাকিয়ে হাসি দিলেন। এরা তো ভালো, যারা ইবাদত করেন আমরা ধরে নিচ্ছি তারা আল্লাহর রহমতে ভালো। তো এদেরকে নিয়ে আসলে ভয় পাওয়ার তো তেমন কিছু নাই। একটা প্রাণী যাকে আমরা দেখি না, সেটা নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। সেটা নিয়েই কিন্তু আমাদের আসলে এত কিছু, মানে বিভিন্ন রকমের ইমাজিনেশন তৈরি হয়, সেজন্যই আসলে এত কিছু। কিন্তু এরা একটা প্রাণী। হ্যাঁ, বিদ্যুৎ যেরকম দেখা যায় না, বাতাস যেরকম দেখা যায় না, সেরকম না দেখা ওয়ার্ল্ডের একটা প্রাণী। তো সেই জন্যই হয়তো ভয়টা অনেক বেশি কাজ করে। যাই হোক, তো এটাই কি ঘটনা নাকি আরো কিছু আছে যেটা তুমি আজকে এখানে শেয়ার করতে চাচ্ছিলে এবং বাবাকে নিয়ে আসছো সে কারণে? ইদানিং যাবত একটা ঘটনা ঘটতেছে। আমার একটা বদ অভ্যাস আছে যে আমি রাতে পড়তে বসি, মানে দিনে আমি পড়তে বসি না, মানে রাতের বেলা পড়া। হ্যাঁ, রাত 1টা 2টা বা 12টা বাজে পড়তে বসি। যেরকম মানে আমি প্রতিদিনের মতো আবার পড়তে বসলাম, মানে টেবিলে পড়তে বসলাম, সেরকম মানে ইদানিং যাবত একটা ঘটনা ঘটতেছে, যেটা হলো আমরা তো এখন নিচতলায় থাকি, সেজন্য মানে তো দৌড়াদৌড়ি করে, মানে একটা শ্যাডো বলা যায়, শ্যাডো দৌড় দেয়। আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, এবং যে ঘটনাটি এখানে আপনারা শুনছেন, আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 4 মিনিটের। আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি উইথ মি আরজে কিবরিয়া। আমি 4 মিনিট পরে ফিরে আসছি। আর আগামীকাল শুক্রবার, আগামীকাল না আসলে আজকেই শুক্রবার পড়ে গিয়েছে রাত 12টার পরে, রাত 12টার সময় আমাদের ফেসবুক লাইভে আমরা আসবো। আমরা 10 মিনিটস পিছিয়ে নিয়ে গিয়েছি, রাত 12টা আসলে একটা প্রপার টাইম। সো 12টার সময় আমরা আসবো আমাদের হন্টেড প্লেস থেকে। বাট এটা একেবারেই আমাদের পার্সোনাল, আমাদের টিমমেটদের একদম পার্সোনাল কিউরিওসিটি থেকে, উইদাউট এনি প্রোটেকশন, যে কারণে আমরা অনেক ঝুঁকি নিতে পারি না। সো আপনারা যদি সেই হন্টেড প্লেসগুলোতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে, আমাদের ফিলিংস গুলো কেমন থাকে, আপনারা যদি দেখতে চান, বুঝতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorteam, দ্যাট ইজ কল্ড ডর টিম। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা জানেন, এই প্রথম এই অনুষ্ঠানটি একটি বই বাজারে আনতে যাচ্ছে, যে বইটি ন্যাশনালি এবং পাশাপাশি আন্তর্জাতিকভাবেও পাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটা বই করা হয়েছে। বইটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং যারা দেবেন তারা সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা, এবং বইটি সম্পর্কে আমরা যেটা বলছি, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে বইটি একবার পড়ে দেখা উচিত। সো আপনি যদি বইটি ঘরে বসে সংগ্রহ করতে চান, ফোন দিতে হবে রকমারি.com-এ। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে সেক্ষেত্রে 16297। আমি আবারও বলছি 16297। জলদি জলদি অর্ডার দিতে হবে, কারণ খুব অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে আসছি। বইটির মূল্য হচ্ছে 200 টাকা। ফিরে আসছি 4 মিনিট পর। ডর মানে ভয়, হন্টেড বাই Run, Mr. Mango Candy. Bishon impossible to tune out of ABC Radio, FM 89.2. 'Cause that's how we do it. কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ
ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ভাগো 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 হেডফোনস কানে দিয়ে ABC Radio ননস্টপ সাথে আছে। ভাগো 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 হেডফোনস কানে দিয়ে ABC Radio সাথে আছে সব কানে। ABC Radio 89.2 FM ডর এক্লিপস। 4 মিনিট পর আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমরা কথা না বাড়িয়ে যে গেস্টের কাছে ছিলাম উনি আসলে ওনার ছেলেকে সাথে করে নিয়ে এসেছেন এখানে স্টোরিটা বলার জন্য। একটু শুনতে চাই। জি, আপনি নামটা যেন কি বলছিলেন? মোহাম্মদ মনির। জি বলুন। একদিন আমার স্ত্রী তার মেয়েকে ঘুমে রেখে 6 বছরের বাচ্চা, আর ছেলের বয়স হলো 6 মাস, মানে এই ছেলে কোলে নিয়ে সে পাকের ঘরে পাক করতেছে। আচ্ছা, 10-15 মিনিট হয়েছে, ঘরে আইছে, বাচ্চা ঘুমলো রাখছে, দোতলা তো, পাশে আবার একটা রেন্ডি গাছ আছে। জি, ওখান দিয়ে জালনাটা মেলা, দরজাটাও মেলা, যে গরমের দিন বাতাস আসুক। আচ্ছা, আইসা দেখে বাচ্চা ঘরে নেই। ওকে, ভাবলো কি ছোট মানুষ আবার একটু খেলাধুলা করে, মেয়েটা ঘরে নেই। মেয়েটা ঘরে নেই, ছেলে তো ছোট কোলেই। ওকে, এখন ভাবলো কি খাটের নিচে ঢুকলো, না খাটের নিচেও নাই, দরজার চিপায়ও দেখলো নাই, কোন জায়গায় নেই, পুরা বাসাটার ভিতরে নেই। রাত বেজে গেছেন 9টা 9:30 বেজে গেছে গা। তাইলে কি নানির বাসায় গেল গা? এই বাচ্চা অন্য এক ভাড়াটিয়ার কোলে দিয়া যে বাচ্চাটা একটু রাখো, আমার মেয়েটা মনে হয় নানির বাসায় গেছে। আচ্ছা, বাসায় যে মা তোমার বাসায় কি মুন্নি আইছে? না তো মুন্নি তো আসে নাই, তো ঘুমেছিল, গেল কই তাইলে? ওটা তো পাইতাছি না, খোঁজাখুঁজি করে কোনো জায়গায় পাইতাছি না। পরে মনে করেন আধা ঘন্টা পরে বাসায় যায় দেখি যে ও ঘুমাই আছে খাটে। আচ্ছা, এই আমরা তো অবাক, কি রে এত খোঁজাখুঁজি করলাম ঘরের ভিতরে নাই কোনো জায়গায়, এই আইল বাচ্চা এলো করতে। এই আমার ঘটনা ছিল। ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি যখন অফ এয়ারে ছিলাম, আমরা মানে বিরতিতে ছিলাম, তখন আপনি কোনো একটা রাস্তার কোনো একটা ঘটনা বলতেছিলেন যে ওখানে আপনি নিজে থেকে কিছু একটা দেখেছেন। কি সেটা বলেন তো, কোথায় সেটা? সেটা হলো খিলগাঁও ফ্লাইওভার উপরে উত্তর সাইড, ওই ইউটার্নের ভিতরে মনে করেন বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষও মারা গেছে। কি দেখেছেন? আমি নিজে দেখেছি। মনে করেন আমি গাড়ি নিয়ে যাইতাছি, আমার সামনে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাও দেখছে, আমিও দেখছি। আচ্ছা, তবে পিছনে যারা ছিল সে দেখে নেই। দেখি আমার ঘরে 2টা হাত দিয়া 2 সাইডে তো আমার ঘরে গাড়ি ধরছে, গাড়ির সামনে ছিল আল্লাহুল্লাহ। দেখলাম কি হাতগুলি কাটিয়া গাড়ির ভিতরে ঢুকিয়ে গেল গা। রাতের বেলা না দিনের? রাত 12:30টার মতো। পরে গ্লাসের ভিতরে হাত ঢুকিয়ে গেল গা, এরা খারে রয়েছে। তারপর ওই বাচ্চাটা বলতেছে, আম্মু কিছু দেখছো? আমি তো কাঁপতাছি, কি হইলো? পিস্তি ছেড়াটাই বলতেছে, আম্মু দেখছো কিছু? কয় না। কয় দেখলাম না? 2টা হাত দিয়ে আমাকে গাড়িটা ধরে আমার লিগে চেষ্টা করলো। ভাই আমি প্রশ্ন করতে পারি? আপনি বেসিক্যালি আপনি কি করেন? আপনার পেশা কি? পত্রিকা একটা চাকরি করি। আচ্ছা, প্রায় 20 বছর যাবত ডিউটি করি। পার্শ্ববর্তী যেদিন ড্রাইভার না থাকে আমি নিজে ডিউটি করি। সেদিন আপনি ড্রাইভ করতেছিলেন? হ্যাঁ, ড্রাইভ করতেছিলাম। পিচ্চিটা কি পিছনে ছিল নাকি আপনার? পিচ্চিটা আমার সামনে ছিল। আপনার সাথে? ওটা মনে করেন না, পত্রিকার কোন লোক না। যাই হোক, আপনার সিটের পাশে কি পিচ্চিকে বসায় রাখছিলেন? জি। অনেক সময় পাগলও থাকতে পারে রাস্তাঘাটে, যেই পাগলকে আমরা দিনের বেলা দেখি না। রাইট। হ্যাঁ, তারা অনেক সময় রাতের বেলা কোথাও থেকে আবির্ভূত হয় এবং তাদের অবয়ব একটু লম্বা চরিত্রের হতে পারে। আর হাতরা আমার গাড়ির ভিতর দিয়ে ঢুকিয়া মিশিয়ে গেল। মানুষ হইলে তো পড়িয়া যাব সিটকে। 2টা মানুষ এইভাবে গাড়ি আটকাইব না। গাড়ির ভিতরে হাত ঢুকে গেছে। ঢুকিয়ে গ্লাসের ভিতর দিয়ে নাকি? গ্লাস নামানোর হাতের ভিতর দিয়ে আমার গাড়িটা যাইতেছে গা। গাড়ি স্পিড ছিল তখন কত? নিম্নে 35 ইউটার্ন। তো ইউটার্ন ছিল, ইউটার্ন স্পিড কম থাকে। আচ্ছা, স্পিড কম থাকে। ভেরি ইন্টারেস্টিং। আর ওই জায়গায় মাইক্রো প্রাইভেট অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা লোকও মারা গেছে। না, আমরা কোনো মিথ ছড়াতে চাই না। উনি ওনার একটা এক্সপিরিয়েন্স বললেন। আমি নিজেও ওই ফ্লাইওভার দিয়ে বহুবার গিয়েছি, আমার কোনো কিছু হয়নি, আল্লাহর রহমতে। আমারও হয়নি। সেটাকে কোনো মিথ ছড়াতে আমি রাত 2টা বাজে যাই এখনো। গেলে ওই জায়গায় গেলে আমি 10 বা 15 কিলোতে আমার গাড়ি থাকে।
একদম স্লো, যে আমার কোনো অবস্থাতে যদি সে আক্রমণ করে যে না ফেলাইতে পারে। তবে আমার ওই যে স্টাফটা আছে সেই স্টাফটা জানে যে এই অবস্থা পড়ছি, এই কারণে আমি খুব আস্তে। ওই যে হাতটা ভিতরে দিল, হ্যাঁ, তার হাতটা কেটে গেছিল নাকি এরকম কিছু? কেটে যায় না, গাড়ির ভিতরে মনে করেন মিশিয়ে গেল, মানে ওখানে উদা হয়ে গেল, চোখের একটা ভেলকি হতে পারে না। কিন্তু উনি যেটা বলছে যে ছোট একটা বাচ্চা ছিল, সে বোধহয় জিজ্ঞেস করছিল যে আম্মা কিছু দেখছো কিনা। ও ফেলে এবারে নিচেই বাসা ওদের। না, এটা কি মানে হক ভাই, আমি যেটা বুঝি যে আসলে এই ঘটনাগুলো তো আসলে সার্বজনীন না, মানে ওইখানে গিয়ে সবাই এরকম এক্সপেরিয়েন্স করে না। যার জীবনে আসলে ঘটে সেই আসলে বুঝতে পারে যে ব্যাপারগুলো কি। আধা মিনিট বা 1 মিনিটের ঘটনা, তবে যে টাইমিংটা বলছেন ওই টাইমিংটাতে আপনার জিনের চলাফেরা থাকে। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে আমি অনেকদিন আগে, আমি ঘটনা বহুবার রেডিওতে বলেছি যে এক লোককে আমি ড্রেন থেকে ময়লা খাতে দেখেছিলাম, মানে একদম ইয়াং, আমাদের মতো খোঁচা খোঁচা দাড়ি, একটু লিটল বিট অপরিচ্ছন্ন, একটা ময়লা জায়গায় বসে আছে, সে একদম সামনে এসে সে ড্রেন থেকে ময়লা খাচ্ছে। হ্যাঁ, এবং ময়লা খাচ্ছে। আমি ঘটনাটা আবার বলছি, কারণ কেন বলছি, কারণ ফেসবুকে আমার বিশেষ করে ক্লোজ গ্রুপ যেটা আছে ডরের, সেখানে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করেছি সেই ঘটনার সাথে মিল রেখে। তো সে কারণে আমি আরেকবার বলছি ঘটনাটা, অনেকে হয়তো শুনেছেন। তো ময়লা খাচ্ছে, আমার নিজের চোখে দেখা এটা। আমার দৃষ্টি থেকে আমি যদি এরকম একটা দৃশ্য দেখি, আমার তো মায়া হবে যে আহারে লোকটা কোথায় খাবার পাচ্ছে না, পাগল মানুষ। তো পাশে এরকম একটা দোকান ছিল, মনোহারির দোকান বলে, ছোটখাটো। ওখান থেকে দুটো লোক রুটি নিয়ে এসে বলছে, এই পাগল ময়লা খাচ্ছে কেন, খাও, রুটি খাও। তো উনি কোনো কথা নেই, খেয়ে যাচ্ছে, এবং খেয়ে যাচ্ছে, এত মজা করে খাচ্ছে, ওনার গাল দিয়ে সবকিছু ড্রেনের ময়লা, আপনি বোঝেন অবস্থা। এক পর্যায়ে উনি ওখান থেকে খুব বিরক্ত হয়ে উঠলেন। ওঠার আগে উনি ময়লাটা ধরে একজনকে বলছিলেন নে খা। তো খাওয়া বলার পরে ওই লোকটা নেয় নাই, চলে গেছে ওখান থেকে। আরেকজনকে দিচ্ছে নে খা, তো উনি নিছে। নেয়ার পরে মুড বন্ধ করে আমাদের সামনে মুডটা খুললো, লাল যেই আঙ্গুরটা থাকে না, সঙ্গে সঙ্গে সে আঙ্গুরটা। আচ্ছা, এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, কার সাজিয়ে হতে পারে বিষয়টা। তো উনি খাচ্ছে ময়লা, খেতে 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 খেতে, তো আমি ধরে নিলাম, আমি তখনও বুঝিনি, এসএসসিতে পড়ি, যে এটা হয়তো ভেলকির জন্য করছে আমাদেরকে, যে উনি একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ, সেটা বোঝানোর জন্য হয়তো করছে। হ্যাঁ, ওনার কাছে যাতে যায়। চেরি ফল, লাল রঙের চেরি ফল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই লোকটা কিছুই নিল না, রুটি নিল না, কিছু নিল না, যে পানি দিচ্ছিল পানিটা নিছে। পানিটা নিয়ে উনি ময়লা খাচ্ছিল, পানিটা নিয়ে কুলি করে যখন পানিটা ফেললো, চেরি ফলের যে লালটা থাকে পুরোটা হচ্ছে লাল টকটকা পানি তার মুখ থেকে বের হচ্ছে। তো আপনি ময়লা খেলে যদি কুলি করেন, আপনি তো ময়লা পানি বের হওয়ার কথা। এইটার আমি ব্যাখ্যা কোনো খুঁজে পাইনি। তো যে কিছুদিন আগে আমি ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে একজন লোক বলল যে সম্ভবত এটা মধুর ক্যান্টিনের সামনে অথবা অন্য কোথাও, ঢাকা ইউনিভার্সিটির, আমি শিওর না কোথায় এটা। তো উনি ওইভাবেই লিখেছেন, আমি এটা গ্রুপে শেয়ার দিয়েছিলাম, আমাদের ক্লোজ গ্রুপে, যে এক লোক বালি খাচ্ছে রাস্তার ভিতর থেকে, বালি, ময়লা কাপড় চোর মাথায়। উনি বিলিভ করবেন না, কোন ক্ষুধার্ত মানুষ একটা মজার খাবার যেভাবে খায়, এত মজা করে উনি খাচ্ছে বালিটা, এত মজা করে কি হয়ে বালি খায়। তো আমি ধরে নিলাম উনি পাগল। উনি একটা স্ট্যাটাস বলেছে যে, মানে আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওই লোকটার কাছাকাছি যখন আমি গেছি, তখন আমি তার গা থেকে যে সুগন্ধ আসছিল সেটা আমি নিজে ফিল করেছি। হ্যাঁ, এখন এই ঘটনাটাকে আপনি তো সার্বজনীন বলতে পারেন না, এটা উনি দেখেছে। আমার লাইফে আমি এরকম একটা ঘটনা আমি দেখেছি, সে কারণে আমার কাছে আমি কনফিউজ হয়ে গেছি যে আমি বিশ্বাস করব কি করব না। কিন্তু সেটা নিয়ে যদি তর্ক বিতর্ক করতে চান, সেটা সুযোগ আছে, কারণ এগুলো কিছুই বিজ্ঞান দ্বারা প্রমাণিত না। কিন্তু পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে যেটা আসলে কোনো ব্যাখ্যা হয় না। সত্যি সত্যি নিজের জায়গা থেকে যেই আসলে এক্সপেরিয়েন্স করে, সেই আসলে বুঝতে পারে যে আসলে কতটা ডিফিকাল্ট এই জিনিসগুলো। আর আমি ওই জায়গায় জিজ্ঞাসা করছিলাম, অনেক মুরব্বীরা থাকে তো বহু বছর ধরে ওই জায়গায় থাকে, বিশ্বটাকে ছিল না আগে ওই জায়গায় 71-এর পরে যে মানুষগুলি মারছে না, জি, মানুষ মারিয়া ওই জায়গায় মানুষগুলি ফালাইতো। আচ্ছা আচ্ছা, মানে সে কারণে আপনি যেটা বলতে চাচ্ছেন যে হয়তো অন্যরকম কিছু একটা খারাপ কোন আত্মা বা কিছু একটা থাকলেও এরকম কারণে এমন হইতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার ছেলে যিনি এসেছেন তার থেকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আরেকটি ঘটনার মুখোমুখি হব, আরেকজন গেস্টকে আমরা ইনভাইট করছি এই মুহূর্তে। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম সাইমন হোসেন নিজুম, আমি ফার্মগেট থেকে আসছি। বয়স কত বা কি করছেন কোথাও? স্টাডি করছি। আসলে কি বলতে চান, মানে কেনই বা আমাদের এখানে আসলেন, স্টোরিটা আসলে কি, গল্পটা আসলে কি? নানুর মুখ থেকে শুনছি আর কি। বলেন আপনি। হ্যাঁ, মামা ইন্ডিয়াতে যায় আর কি। জি। তো নানু নামাজ পড়তেছে, নানু হঠাৎ করে পিছনে ঘুরে দেখতেছে কি যে আমার ওই মামার চেহারা ধরে কেউ একজন এসে দাঁড়ায় রয়েছে, মানে নানুকে একটু উকি মারতেছে। তো নানু মানে ফিরা ওরে বলতেছে কি যে তুই আমারে ভয় দেখাস, আমার ছেলে তো ইন্ডিয়াতে। এটা বলার সাথে সাথে ওই কি করছে, মানে দৌড়ায় ওই জিনিসটা দৌড়ায়, মানে আমাদের ওই যে রুমে মানে সমস্যাগুলো হয় ওই রুমের দিকে দৌড়ায় চলে গেছে। তো এরপরে আর কি নানু পিছিয়ে যায়, দেখে যে মানে ওইখানে কিছুই নেই।
আর এরপরে আবার আরেকটা ঘটনা ঘটছে যে এটা মানে আমার খালামনির বিয়ের সময় মানে আমরা সবাই বাড়িতে যাই, ঢাকা থেকে যে আমরা ফুলগুলা কিনে নিয়ে যাই, তো সারা ঘরে আর কি ফুলের পাপড়ি তারপরে আপনার ফুলের পাতাটাতে এগুলো ছিটানো ছিল। তো আমার নানা কি করে, উনি ব্যবসায়ের কাজে আর কি একটু ঢাকাতে ছিল একদিন, তো উনি ঘরেও থাকেনি, ওই কার থেকে জানি টাকা আনছিল 1-2 লাখ এরকম, আইনা কি করছে ওই টেবিলের নিচে রেখে দরজাটা লাগাই দেওয়া চলে গেছে। তো উনিও দেখছে যে মানে ঘরের ভিতরে পাতা পড়া ছিল, উনি আর এগুলা কেয়ার করেনি, দরজাটা লাগায় উনিও বাড়িতে চলে গেছে যেহেতু মেয়ের বিয়ে। তো আমরা প্রায় 1-2 সপ্তাহ পরে বাড়ি থেকে আসছি, আইসা দেখি যে মানে আমাদের পুরা ঘর পরিষ্কার, এমনকি ভাই আমাদের মানে খাটগুলা যে অগোছালো ছিল, আমাদের বিছানা চাদরগুলা ওগুলা পর্যন্ত আমাদের গোছানো। তারপরে আমরা লক্ষ্য করলাম যে ওই পাতাগুলা পাকের রুমের ময়লার যে ডাস্টবিনটা থাকে ওইটার ভিতরে ওই পাতাগুলা। তো মানে পুরো আমাদের সবাই অবাক হয়ে যায় যে আসলে এটা কি কারণে ঘটছে। আরও কিছু ঘটনা আছে, প্রায় রাত্রে আপনাদের যে ডরের যে আগের এপিসোড গুলো আছে ওগুলো আমি ডাউনলোড করে রাত্রে শুনি। তো ওই দিনও ঠিক আমার এরকমই ছিল, আমি বালিশের নিচে হেডফোনটা আর মোবাইলটা রেখে আমি ওয়াশরুমে যে ফ্রেশ হওয়ার জন্য, তো আইসা দেখি আমার হেডফোনটা নেই কিন্তু মোবাইলটা আছে। তো আমি ভাবলাম যে হয়তো আম্মু নিয়ে গেছে, আমি প্রত্যেকদিন শুনি দেখে হয়তো এই কারণে নিয়ে গেছে বিরক্ত হয়ে। হ্যাঁ জি। তো আর আম্মুরে জিজ্ঞেস করে নিয়ে আমি ঘুমায় গেছি, মানে ঘুম ভাঙার পরে দেখি যে আমার মানে পায়ের নিচে হেডফোনটা ঠিক যেভাবে বালিশের নিচে রাখছিলাম ওইভাবে। তাই আমি ভাবলাম যে হয়তো এটা আমার ভুল ধারণা হচ্ছে বা ঘুমের মধ্যে হয়তো কোনো কর্মে গেছে, তা আমি ওটা রাখা দিই। তো আর আমার ছোট ভাইয়ের সাথে এখনো একটা ঘটনা ঘটতেছে, ও মানে প্রায় সময় নাকি দেখে যে রুমের কর্নারের ভিতরে কিছু একটা আসে, ও যখন আসে ওর মুখের মধ্যে নাকি মানে আগুন থাকে আর চেহারাটা কালো, তারপরে চুলগুলো নাকি লম্বা লম্বা। তখন ও কি করে? ও মানে দেখে অনেক কান্নাকাটি করে। ও মানে আপনারা কি করেন? আমরা তো খুঁজি কিন্তু আমরা তো দেখি না ওইরকম কিছু। তো ও আমাদের সাথেও ভয়ে কিছু বলে না, আমার আব্বুর সাথে ফ্রি আর কি, ওর বয়স 3.5 বছর। তো আব্বু যখন আইসা জিজ্ঞেস করে তখন বলে যে ভূত আসছিল, ও বলে যে আমার নাকি খায় ফেলবে বলছিল আর কি। হক ভাই, আমরা তো একটা জিনিস জানি না যে বাচ্চারা বা যারা অবলা প্রাণী আছে তারা বোধহয় এইসব বিষয়গুলো কিছুটা অনুধাবন করতে পারে বা দেখতে পারে, বেশি দেখে, তাই না? ওর বয়স তো বেশি না, ক্লাস 9-এ পড়ে মাত্র। তারপরে তোমাকে এখানে নিয়েছি কারণ আমরা জানি আমাদের ডরের অনেক শ্রোতাই তোমার মতো। আমরা বেসিক্যালি বলবো যে এসব জিনিস বিশ্বাস না করতে, কারণ তুমি যখন বিশ্বাস করা শুরু করবা তখন দেখা যাবে যে ব্রেনই হয়তো তোমার সামনে এমন কিছু নিয়ে এসে দেবে যেটা তোমার জীবনটাকে অনেক বেশি জটিল করে ফেলবে। জি ভাই, আপনি প্রায় সময় ঘটনা তো এপিসোডে বলেন যে এগুলাকে বিশ্বাস না করতে, কিন্তু ভাই মাঝে মধ্যে এমন এমন ঘটনা হয়ে যায় যে বিশ্বাস না করে পারা যায় না। এটাই বলছিলাম একটু আগে যে যার জীবনে ঘটে সে আসলে ভুক্তভোগী। তারপরেও বলবো তোমার বয়স যেহেতু অনেক অল্প, সামনে অনেক দিন পড়ে আছে, অনেক দূর যেতে হবে, এমন ভাবে এই জিনিসগুলোকে বিশ্বাস করো না যেটা আলটিমেটলি তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটা আমি ভাবতে পারি কিন্তু আমার ফ্যামিলি তো এটা ভাবতে পারে। ফ্যামিলিও ভাবতেছে এসব বিষয় নিয়ে। যেমন আমার মামা আর কি, উনি রাত্রে ঘুমাইতেছে, তো হঠাৎ করে মাঝরাতে ওনার কে জানি ফ্যানটা অফ করে চলে গেছে। তো গরম ওনার ঘুমটা ভাঙে, উনি তাকায় দেখতেছে যে কি যে ডাইনিং টেবিলে কে যেন বসে বসে ভাত খাচ্ছে, জাস্ট একটা ছায়া দেখা যাচ্ছে। তো উনি কি করছে, উঠলো, আস্তে উঠে যখন লাইটটা জ্বালালো দেখে যে কিছু নেই, মানে সেকেন্ডের ভিতরে গায়ে। এই ক্ষেত্রে ভাই একটু তুমি ঘুমানোর আগে অজু করে ঘুমাবা, সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবা, পড়লে তোমার এই সমস্ত চিন্তা চেতনা থেকে তুমি মুক্ত থাকবা। এটা ভাইয়া সত্যি কথা, জিন মানুষ যখন ঘুমায় এবং সে যখন দুঃস্বপ্ন দেখে ঠিক সেই সময়টাতেই তার উপর আসর করে। এই পাওয়ারটা আল্লাহ পাকের কাছ থেকে সে চেয়ে নিছে, যে মানুষের শিরা শিরা সে বলছে যে আমি রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করতে পারি, সেই সময়টাতে সে ভর করে, যেটাকে আমরা আমাদের কমন ভাষায় বলি বোবায় ধরা, স্লিপ প্যারালাইসিস। তুমি এই সমস্ত কিছু নির্দিষ্ট আমল আছে, ওগুলি করে ঘুমাবা, তোমার এই সমস্যাগুলো ধরা পড়বে না বা তোমার কাছে আসবে না। বলো, মুখে মাইক্রোফোনটা কাছে নাও। আমি আপনাদের এখানে যে আসবো, মানে এটা যখন আমি কল্পনা করছিলাম, যখন ম্যাচটা পাঠাছিলাম, ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখতেছি কি মধ্যরাতের দিকে কেউ দরজা নক করতেছে, জাস্ট স্বপ্নে আর কি। জি। তো আমি দরজা খুলতেছি না, আমার আব্বু আম্মু সবাই ভিতর থেকে আসছে। আব্বু বলছে আচ্ছা ঠিক আছে দরজা খোলা, আমি আসি, আমি দেখতেছি। তো দরজাটা খোলার পরে আমি দেখলাম যে মানে কালো একটা লোক, পাগল টাইপের, ওনার হাতে মানে যজ্ঞ করে বা এরকম কিছু একটা লাঠি টাঠি থাকে না, ওটাতে জাস্ট কালি লাগানো। ভূতের মুভি দেখো বেশি? না না, সিনেমা দেখি না, জাস্ট এরকম প্রোগ্রামগুলো, রেডিও প্রোগ্রামগুলো শুনো। কত বছর যাবত শুনছো?
প্রায় 1-2 বছর। একটা না, এর আগে তো কখনো দেখতে না, এখন দেখতেছো? না না, এখন ডর শুনতেছে। আচ্ছা, তো এই প্রোগ্রাম তুমি শোনো, খুব ভালো কথা, কিন্তু এর আগে যখন প্রথম থেকে শুনতে তখন কি দেখতা নাকি এখন রেগুলারলি দেখতে? না না, এখন এই বছরে আমরা 1 বছর ধরে শুনতা কন্টিনিউয়াসলি। তো এটা একটা কথাই আছে, যেই বিষয়ে মানুষ স্টাডি করে সে বিষয়ে তার ব্রেন রিফ্লেক্ট করে। আমি তোমাকে সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে তুমি প্রোগ্রামগুলো শোনা বন্ধ করে দাও। না না ভাই, এটা তো মানে বিশেষ করে ডর প্রোগ্রামটা আমি না শুনলে মানে আমার কাছে কেমন যায় না। কিন্তু তোমার ভালো থাকার জন্য আমার মনে হয় যে তোমার যেহেতু বয়স কম, তোমার যে সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন যেটাকে বলে, বিজ্ঞানের জায়গা থেকে হোক বা সাধারণভাবে আমরা চোখে যা দেখি সেটার জায়গা থেকে হোক, তুমি যেহেতু নিতে পারতেছো না বিষয়গুলো এবং তুমি এটার মধ্যে তোমার ফ্যামিলি হিস্ট্রি খুঁজে বের করছো। প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এরকম 2-1টা গল্প আছে যে আমার দাদা এর সাথে এটা করতো, আমার নানা ওটা দেখছে। তো সবগুলো তুমি গুলিয়ে ফেলছো এবং তোমার বয়স যেহেতু অল্প এবং তুমি যেহেতু এই ধরনের প্রোগ্রামও শুনছো, তো আমার মনে হয় যে তুমি এটা দ্বারা তুমি নেগেটিভ ভাবে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারো। কারণ আমরা বারবার ডিসক্লেইমার দিই যে না শোনাটাই ভালো বা বিশ্বাস না করাটাই ভালো। তোমার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হলে সেই সব জিনিস না করাটাই ভালো, কারণ দুনিয়াতে ভালো মন্দ তোমাকেই বেছে নিতে হবে। তো আমি আমার জায়গা থেকে বলবো আপাতত তুমি স্টপ রাখো, তুমি আর একটু ম্যাচুরিটি হোক, তারপর তুমি শোনো। তা আমার যেটা মনে হচ্ছে, মানে এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিতে না পারলে অনেক সময় এই জিনিসগুলোকে তুমি এত বেশি বিলিভ করে ফেলো। মানুষ যখন বিশ্বাস করে, বিশ্বাস কিন্তু অনেক বড় একটা শক্তি। প্লাসিবো ইফেক্ট, আমি অনেক একবার এটা বলেছি আপনাদেরকে, প্লাসিবো ইফেক্ট, মানুষ যা বিশ্বাস করে সেটা তার সামনে চলে আসে। তো তুমি যেভাবে বিশ্বাস করা শুরু করেছো যুক্তির ঊর্ধ্বে উঠে, সেটা তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সো থ্যাংক ইউ, তুমি এখানে আসছো এবং তোমাকে এই কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠানে নেয়া। আমরা পরের ঘটনায় যাবার আগে প্রিয় শ্রোতা মাত্র 5 মিনিটের একটা বিরতি নেব। ডর মানে ভয়, haunted by Run, Mr. Mango Candy. পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডর এক্লিপসে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমাকে কোম্পানি দিয়েছে হক ভাই, তিনি হচ্ছেন আমিনুল হক। উনি আমার সঙ্গে আছেন। গত সপ্তাহে ওনার বেশ কিছু স্টোরি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেই জায়গা থেকে ওনাকে আজকে ইনভাইট করা। এবং আমার মনে হয় যে ওনার যে স্টোরিগুলো আছে ওনার লাইফ জুড়েই আপনারা জানলে বুঝতে পারবেন যে আসলে একটা মানুষের সাথে কত রকমের ভৌতিক ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা সিরিয়াল বাই সিরিয়াল জানার চেষ্টা করব। আর আমাদের সাথে আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে একজন গেস্টকে আমরা পেয়েছি, তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। নাম মোহাম্মদ অদুজ্জামান, দিনাজপুর আমার গ্রামের বাসা। বাই প্রফেশন ছোটখাটো বিজনেস সঙ্গে জড়িত আছি। বিজনেস করছেন? ধন্যবাদ জানাই ডট টিমকে আমাকে সিলেক্ট করার জন্য। আমি আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু প্যারানরমাল ঘটনা শেয়ার করতে চাই সবার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। মাত্র 2-3 বছর আগের ঘটনা বলছি। তো সেখানে রাতে সাধারণত আমি লাইট অফ করে ঘুমোতে পছন্দ করি। তো অনেকে ড্রিম লাইট বা অনেক কিছু দেয়, সেক্ষেত্রে আমি তো ইউজ করতাম না। তো ঘুমাতাম, দেখা যাচ্ছে যে মশারি পাশে বা কোন দিকে কিছু একটা অশরীর একটা বস্তু শ্যাডো চলে যাচ্ছে বা এই ধরনের মুভমেন্ট করছে ঘরের মধ্যে, এটা আমি বুঝতে পারতাম। মাঝে মাঝে কুটকুট শব্দ বা সুইচ অন অফ করার মধ্যে একটা আওয়াজ হয়, টুকটুক করে শব্দ, সেটা পেতাম। সাথে সাথে ঘুম ভেঙে যেতাম, উঠে লাইট জ্বালাতাম, উঠে দেখতাম কিছুই নাই। আমার তো সাধারণত লক করা থাকে দরজা জানালা সবকিছু, ফ্যান চলছে বা এইরকমই। ভাবতাম যে হয়তো বা ইঁদুর বা অন্য কিছু প্রাণী কিনা, টর্চ জ্বালিয়েও দেখতাম খাটের নিচে, সেরকম কিছু আমি পেতাম না। আচ্ছা। আর আমার কানের কাছে মাঝে মাঝে আমি ঘুমানোর পরে একটা মেয়েলি কণ্ঠে আমার নাম ধরে, স্পষ্ট নাম ধরে আমাকে ডাকে। এটা 2-3 বছর আগের ঘটনা। ডাকছে, আমি ঘুম থেকে হয়তো উঠে যাচ্ছি, উঠে যে লাইট জ্বালাচ্ছি, কিছু কিছুই। আপনি কি ম্যারিড, বিবাহিত? এখনো ব্যাচেলর? ওকে। ঘুম ভাঙলো, একটা কি যেন একটা চাপ বোধ করতেছিলাম, মানে একা ঘুম। আমি আমার রুম এক সিঙ্গেল রুম, তো আমি ঘুমটা ভাঙছে, লাইট কিন্তু উঠে আমি জ্বালাবো এরকম শক্তি পাচ্ছি না। এরকম মনে হচ্ছে যে আমাকে দাবানো আছে। আমি কিন্তু চেষ্টা করছি, চোখ খোলা, আমি জাগি না, আমি কিন্তু মুভ করতে পারছি না। একটু পরে ছেড়ে দিল, মনে হচ্ছে যে এরকম সামথিং চলে গেল আমার এখান থেকে, একটা বডি থেকে। তারপরে আম্মাকে বললাম, তো আম্মা বললো ঠিক আছে তুই আমার রুমে ঘুমা।
শ্যাডো যেটা ছিল আমি প্রায় দেখতে পেতাম, কিন্তু কোনো অবয়ব বা কোনো রকমের কোনো মানে শেপে আমার সামনে, মানে ছায়াটা কোন রকম শেপে আপনার সামনে আসছে, কিন্তু একটা মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। তারপরে সবচেয়ে বড় যেটা ভয়ের একটা রাত যে ঘটনা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি ঘুমিয়ে আছি, স্বাভাবিক অর্থে 12টা দিকে ঘুমানো হয়, সম্ভবত 2-3 ঘন্টা পরের ঘটনা। তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, হঠাৎ করে আমার কোমরের পাশে কিছু একটা বস্তু মানে বসে আছে, আমি খাপ করে হাতটা আমি ওখানে ধরলাম, নরম একটা বস্তু, লোমশ নরম একটা বস্তু, কি ধরলাম বুঝতে পারলাম না, ঘর অন্ধকার ছিল। একটু পজ দিচ্ছি আপনাকে এখানে। আচ্ছা, আপনার সঙ্গে একটু যেহেতু বিষয়গুলো নিয়ে কথা বলছি আজকে আমি ভাই, আমি বিষয়টা বলি, আমরা যতবার এই ঘটনাগুলো পাই, যারা টাচ করে, যারা ধরে, সবাই, আমি এখন পর্যন্ত যতগুলো পেয়েছি, সবাই কেন এই একটা কথাই বলে যে যা ধরেছিলাম সেটা বিড়ালের মতো নরম একটা শরীর, লোমওয়ালা একটা শরীর। এই কথাটা কেন বলে? মানে আপনার কিছু জানাশোনা আছে বিষয়? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার গায়ে কাটা দিয়ে উঠেছে। মানে এই বিষয়ে কি কোনো রেফারেন্স টেফারেন্স কি পাওয়া যায় কোথাও, যে ধরলে এরকম হবে, নরম হবে, বা কিছু তো বলাও হয় নাই? না, এরকম কোন কিছু আমি দেখি নাই। তবে যেহেতু ঘুমের পর এই ঘটনাটা ঘটে, হ্যাঁ, আমার মনে হয় তখন শরীরটাই ঠান্ডা থাকে। এটা হতে পারে, সময়টা খুব ক্রিটিক্যাল মুহূর্ত, যেহেতু ঘুমাচ্ছিল সে, সেই সময় তার শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে আছে। এবং জিন মানুষ যখন ঘুমায় তখনই তো প্রচেষ্টা বেশি করে। এবং ইন্টারেস্টিং, আমরা অনেক ছবিতেও কিন্তু এরকম ঘটনা দেখি, নায়ক এবং নায়িকার খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত, নায়িকার সাথে কোন একটা খুব অন্তরঙ্গ মুহূর্তে রয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখা গেল কোল বালিশ নিয়ে উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করছে। অনেকে কাঁথাও তো খেয়ে ফেলে, কাঁথাও খেয়ে ফেলে। সরি ফর দিস ইন্টারাপশন, বাট ইট হ্যাপেন। কাঁথাটা কিন্তু তার স্বপ্নের রুটি ছিল। সো আপনি হয়তো এরকম কিছু ধরেছেন, এটা সায়েন্সের ব্যাখ্যা ইনফ্যাক্ট, কিন্তু ব্যাখ্যাটা আসলে ওই জায়গাটাতেই স্টপ হয়ে যায়। সেটা হচ্ছে সবাই কেন একই কথা বলবে, সবাই কেন সেই নরমের কথাই বলে। আমি এমনও ঘটনা পেয়েছি এরকম যে সে তখন বিছানাতে নাই, এই অবস্থায় সে কোন একটা পার্টিকুলার জায়গায় হাত দিয়েছে, এবং তারপরে সে যেটা ফিল করলো সেটা হচ্ছে প্রচন্ড লোমশ একটা হাত, নরম একটা হাত। ওইখানে যাওয়ার পরে এসে দেখে ওইটার এরকম ব্যাখ্যা আমি পেয়েছি। এক ভদ্রমহিলা এখানে এসেছিলেন, হাউমাউ করে তিনি কান্নাকাটি করতেছেন। আমি কি হঠাৎ করে কান্নাকাটি কেন করতেছে, বলে যে ভাইয়া উনি ভয় পাচ্ছেন, উনি ওটা মনে করতে গিয়ে ভয় পাচ্ছেন। সেম ঘটনা দেখেন, উনি যখন বললো বিষয়টা, ওনার গা কিন্তু শিউরে উঠেছে। তো এটাই আসলে যারা বলে, তারা ফিল করে, তারা আসলে জানে তাদের জীবনে এগুলো কত ভয়াবহ ঘটনা। বলুন ভাই, তারপরে? তো আমি যখন হাত দিলাম, ধরতে পেলাম, আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, ধরার সাথে সাথে ক্ষিপ্রতার সাথে ধরার পরে আমি বিছানা থেকে ফেলে দিয়েছি, এবং লাইট জ্বালানোর পরে ভাবলাম যে এটা বিড়াল হবে, হয়তো বা কোনো ইঁদুর টাইপ কিছু হবে। আমি গোটা ঘর তন্ন করে খুঁজলাম, কোনো বিড়ালের কোনো চিহ্ন নেই, কোনো ইঁদুর বা কোনো অন্য কোনো প্রাণীর চিহ্ন নেই। চিন্তা করলাম যে বিড়াল যদি হতো তাহলে মেয়াও চিল্লাইতো বা কিছু একটা আওয়াজ বেরোতো, সেরকম কোনো আওয়াজই পেলাম না, এবং কোন রুমে কোনো প্রাণীও রুমে ছিল না। তো সেটা তো আমি অনেক বেশি ভয় পেয়ে তো ঘুমাতে পারিনি। পরে বাবা মার সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, তাদের রুমে আমাকে কিছুদিন থাকতে রাজি হলো। তার কিছুদিন পরে আমাদের বাসায় গেস্ট আছে গ্রাম থেকে, আমার রুমে তাকে থাকতে দেওয়া হয়, আমি অন্য রুমে ছিলাম। তো সেই রুমে নাকি তাকে রাতে ঘুমোতে দেওয়া হয়নি, সামথিং রং হয়েছে, কি হয়েছে সে আর বলে নাই, যে তাকে ডিস্টার্ব করছে কিছু একটা। তো রাত বিরাতে তখন কয়টা, সে মানে ফজর নামাজ পড়তে উঠেছে, আব্বা উঠেছে ফজর নামাজ পড়তে, তখন আব্বাকে বলে যে মামা আপনাদের বাসাতে কিছু এরকম আছে নাকি। তো আব্বা স্বাভাবিক অর্থেই পাশ কাটিয়ে যায় কথাটা, কিন্তু আমরা ব্যাপারটা আর কি রিয়েলাইজ করি, এবং বাইরের থেকেও যারা গেস্ট তাদের ঘটনা ঘটেছে। আচ্ছা, ওই পার্টিকুলার রুমটাতেই, আমার রুমটাতে। আমি রুমের কি কোনো স্টোরি আছে, গল্প আছে যে রুমে কোনো ঘটনা ঘটেছিল যার পর থেকে এরকম ঘটনা? আমরা শুনি না, বাট কেনা ছিল। আপনারা কিনেছিলেন বাসাটা কিনেছি বিফোর 90s-এ। তার ভাষ্য মতে যে অনেকদিন আগে ওই এলাকাটা হিন্দু মন্দির ছিল, বলি টুলি দেওয়া হতো, এক্সাক্ট ঘটনা ঘটে থাকতেও পারে, আই ডোন্ট নো, বাট সেটা আমাদেরকে এভাবে করে ব্যাপারে আমরা জানেন না। যতটুকু আমাদের ইনফো আছে যে ওই জায়গাটা পুরোটা ছিল হিন্দুদের একটা জায়গা, এবং সেখানে একটা আমাদের বাসাটাই মন্দির ছিল। তার মানে এটা মিন করা যায় না যে আসলে ওনাদের জায়গা ছিল বলেই এই জিনিসগুলো ঘটেছে। আপনারা এইভাবে আসলে আপনাদের মধ্যে কথোপকথনগুলো প্রচলিত আছে। আমার যে জায়গাটা বর্তমান বাসা করা আছে সেটাতে মন্দির ছিল, এটা 100% সত্য, যেটা আমাদের দাদারা দেখে এসছে। এরকম আমরা বিভিন্ন ছবিতেও কিন্তু ধরনের ঘটনা দেখি যে একটা মানুষকে যদি অন্যায়ভাবে মেরে ফেলা হয়, কিংবা একটা খুব এভিল ডেথ যদি ঘটে, তখন ওই মৃত্যু হওয়ার পরে ওই জায়গাটায় অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে, ভৌতিক প্রতিষ্ঠিত থাকে, বিভিন্ন রকমের অশরীরী জিনিস ফিল করা যায়। এবং আমি গৌরব তিওয়ারির যেই কতগুলো এপিসোড আমি দেখেছি ইউটিউবে, সেখানেও আমি দেখেছি যে উনি মানে ওনার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে বলেছেন যে ইয়েস, আত্মা এক্সিস্ট করে, যেটাকে আমরা দেখতে পাই না, বুঝতে পাই না। উনি অনেক সায়েন্টিফিক একজন মানুষ ছিলেন, পেশায় একজন পাইলট ছিলেন, আমি যতদূর জানি, যদি ভুল না করে থাকি। তো ওই মানুষের মুখ থেকে যখন এই ধরনের কথা বের হয়, তখন সেটা বিশ্বাস করবো না অবিশ্বাস করবো সেরকম একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, এবং ধাম করে অবিশ্বাসের করাটার জায়গায় কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। যাই হোক, আপনি কি আর কিছু বলতে চাই? আরো কিছু ঘটনা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাসায় সার্ভেন্ট ছিল, একটা মেল সার্ভেন্ট। তো সে আমাদের দোকানেও কাজ করতো, বাসায় টুকটাক কাজে হেল্প করতো। তো
গরমের সিজনে কাঁঠাল সিজন চলছে, কাঁঠাল, হ্যাঁ, সেই আমাদের কাঁঠাল গাছটিতে কাঁঠাল পেকেছে। তো আমরা বললাম যে ঠিক আছে, তুমি যে কাঁঠালটা পারো আচ্ছা সবাই মিলে খাবো। ঠিক আছে, ও উঠেছে, একটা দাও নিয়ে উঠেছে, দাও বাজার আমরা বটি বলি। কিছু দূর উঠে একটা ডালের গর্তে, আমি দেখেছি, পাশে পিছনে আমি ছিলাম, তো দেখেছি একটা তাবিজের মতো, এটা তাবিজই বলবো, গাথা আছে রাস্তার মধ্যে। এবং সে কৌতূহলবশত তার ইয়াং বয়স ছিল, সে করেছে কি ওই দাটা দিয়ে কোপ দিয়েছে একটা, তো এতে করে একটু ইনফেক্টেড হয়েছে ওই তাবিজটা। তো ঠিক আছে, খসে পড়ে যায়নি, এখন ছিল ওইভাবে। তো কাটার পাশে কাটার পরে কাটল খাওয়া হলো। দুপুরের ঘটনা, সন্ধ্যার সময় তার মুখ থেকে রক্ত পড়া শুরু করলো এবং সে পাগলের মতো প্রলাপ বলতে শুরু করলো, বলতে পরিস্থিতি পুরো আউট অফ কন্ট্রোল। যেহেতু ডাক্তার দেখিয়েছি, প্রাথমিক চিকিৎসা দিয়েছি, ব্লিডিংটা বন্ধ হয়েছে এবং সে তার গায়ে এত শক্তি আসলো আমরা 4-5 জন তাকে আটকাতে পারছিলাম না। হ্যাঁ, উল্টাপাল্টা কথা শুরু করছে। তখন পাশের যে মসজিদ ছিল, তো মসজিদে যে ইমাম সাহেব, তার সঙ্গে বললাম, উনি পানি পড়া দিয়ে একটু আশ্বস্ত করে ঝাড়ফুঁক দিয়ে এইটা বলে রাতটা পার করে কালকে পরে দেখা যাবে। তো গাছ নিয়ে তো বোধহয় একটা এরকম কথাই আছে যে গাছে জিন থাকে। হ্যাঁ, কিছু স্পেসিফিক কিছু গাছ আছে যেগুলোতে জিনের বসবাস থাকে। বট গাছ, তেঁতুল গাছ, বেল গাছ নিয়েও আমাদের কিন্তু বিভিন্ন রকমের কথা আছে। হ্যাঁ, বলুন। পরের দিন তার যে সার্ভেন্টের মুখ থেকে শোনা, তার বাসাটা আমার ঠিক এক দেওয়াল পরে ছিল। তো সে রাতের ঘটনা হলো, সে ঘুমাতে যাওয়ার সময় তাকে স্বপ্ন দেখেছে, তুই আমাকে আঘাত করলি কেন? ওকে গাছে আঘাত করেছিল? তাবিজটাতে আঘাত করেছিল। তো বলছে আঘাত করলি কেন, তোর আমি অনেক বড় ক্ষতি করবো। তুই তাহলে আমাদের ওখানে একটা নদী আছে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের পাশাপাশি এলাকায়, ওই এলাকাতে রাত 12টার সময় যেতে বলেছে ছেলেটাকে। তুই একলা আসবি, ওই জায়গায় আসবি, ওই জায়গায় আসলে তোকে 1 নৌকা টাকা দেবো। ওই ছেলেটাকে বলেছে? বলছে, কিন্তু তোর কাছ থেকে একটা জিনিস আমি নেবো, কিন্তু তার বিনিময়ে তুই অনেক রিচ হয়ে যাবি। তো ও এই কথা পর ভয় পেয়ে গেছে, উঠে বলছে, সবাই শেয়ার করলো, আমাদেরকেও বললো। তারপরে যে আমরা যেতে দিইনি, সে নিজে যাবে না, কারণ স্বাভাবিক রিস্ক নিয়ে নেবে। তো পরের দিন এটা ঘটনাটা হুজুরকে বললাম। হুজুর, আরো বড় হুজুর আসলো, আমাদের মৌলানা সাহেব, প্রসিদ্ধ লোক, উনি এসে বেশ কিছু মেডিটেশন দিয়েছে, হ্যাঁ, কিছু রিচুয়াল করেছে। রিচুয়াল করার পরে আস্তে আস্তে সে মোটামুটি ওখান থেকে বের হয়ে আসতে পারছে। তার মানে সে ওই যে স্বপ্ন দেখিয়েছিল সেখানে সে যায়নি এবং সে আস্তে আস্তে তার এই সমস্যাগুলো আস্তে আস্তে। এই ধরনের কথা কিন্তু গ্রাম বাংলায় অনেক প্রচলিত আছে। এটা দিব, তার বিনিময়ে এটা নিব, তোর বাচ্চাকে নিব, এটা করবি, ভোগ দেওয়া, একটা ভোগ দিবি আমার জন্য। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচুর প্রচলিত আছে। তো এটা হচ্ছে আমার জীবনের সাথে ঘটে যাওয়া আরেকটি অবশ্যই সত্য ঘটনা, যেটা শেয়ার করতে চাই। আমি ঢাকাতে তখন চাকরি করছি, তখন এক রাতে ঘুমিয়েছি। তো হঠাৎ করে আমার স্বপ্নেই আমি দেখছি যে আমাকে একটা মহিলা আকৃতি ওয়াইবব নিয়ে আসছে। এবার ওয়াইবব নিয়ে মহিলা আকৃতি আমাকে টেনে এসে এক জায়গায় নিয়ে যাচ্ছে। কোন যে জায়গায় নিয়ে যাচ্ছে আমি জায়গাটা চিনছি না। দেখতে খুবই সুন্দর, চুলগুলো বেশ বড় বড়। তার সঙ্গে ধস্তাধস্তি করতে এসেছে, আমি যাবো না, কিন্তু আমাকে কোনোভাবে আমি তার সঙ্গে শক্তিতে পেরে উঠছি না। আমাকে টেনে এসে নিয়ে গেল তার এলাকায় যেয়ে দেখি অপরিচিত পরিবেশ, এবং সেখানে দেখছি যে মনে করেন যে পুরো বিশাল বড় বড় গেট, বড় বড় থালাতে ফলমূল রাখা, অনেক কিছু সোনা দানা রাখা। তো আমাকে সে নিয়ে গেল পুরো এলাকা থেকে। আমাকে সে বলতে, তুমি থাকো এখানে, হ্যাঁ। তো আমি কোনোভাবে থাকবো না। আর পাশাপাশি দেখলাম আরো 2-1টা এরকম সুন্দর সুন্দর যুবতী মেয়ে আসলো, এসে আমাকে হাত পা ধরলো, আমাকে একটা ফল জাতীয় কিছু খাওয়াই দিল। আমি খাবো না, কোনোভাবে খাবো না। আমাকে আপেল সদৃশ্য একটা ফল, স্পষ্ট মনে আছে, আমাকে খাওয়াই দিল। খাওয়া দেওয়ার পরে মনে করেন যে বলতে গেলে ওকে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। একটু ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপরে কিছুক্ষণ পরে কার্য সম্পাদন করার পরে তখন ছুটে ফেলার মতো ফেলাই দিল এরকম কিছু একটা, যে আমি বিছনাতে আমি লাফ দিয়ে উঠলাম, এরকম ফেলাই দিল। এরকম ফেলা দেওয়ার পর ঘুম ভাঙলো। তো সেই রাতে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এই ধরনের প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো। কোনোভাবেই আমার শক্তিতে আমি তাদের সঙ্গে পারিনি, অ্যাবুজড। আচ্ছা, এক ধরনের অ্যাবিউজ। এটা তো আমাদের ইয়েতেও বলা আছে বোধহয় যে জিনরা বেসিক্যালি, যে শুনেছি এরকম, যে এটাকে বলে লাস্টফুল লাভ, ভালোবাসাটা থাকে কামোদ্রিক, যেটাকে বলে, এটাই বেশি থাকে। এটা কি ছেলেদের প্রতিও হতে পারে জিনিসটা? মেয়ে জিন যারা, তারাই ছেলেদের প্রতি, যে ছেলেকে তারা পছন্দ করে তাদের প্রতি প্রজেক্ট করে, আকৃষ্ট হয়। আবার ওদিকে ছেলে জিন যারা, তারা বেসিক্যালি মেয়েদের প্রতি তখন তাদেরকে ইসলামের পথ থেকে সরানোর চেষ্টা করে। আচ্ছা, ওরা একটু উগ্র থাকে। আবার এরকম হতে পারে যে সুন্দরী মেয়ে দেখলে ওই জিনগুলো ডিস্টার্ব করে। বাট এগুলোর কোনো ভিত্তি কি আছে যে এই যে কথাগুলো আপনি আমাদেরকে বলছেন, সে অর্থে কোনো রেফারেন্স কি আছে কোথাও? রেফারেন্স বলতে অনেকের জীবনে যেহেতু এগুলি ঘটে, সেই অর্থেই বলা। হ্যাঁ, কোরআন হাদিসে যেহেতু বলা আছে যে দুশ্চরিত্রের জিন থাকে এবং আমলদার জিনও থাকে, সেই হিসেবে, এবং তারা যেহেতু শরীয়তের আওতাভুক্ত, শুধু তো মানুষের উদ্দেশ্য করে না, জিনদের উদ্দেশ্য করেও। যেমন যে আপনি পরওয়ারদিগারের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। এই জিনিসটা হচ্ছে জিন এবং মানুষের উদ্দেশ্য করে বলা।
অর্থাৎ তাদেরকে একটা শরীয়তের আওতা নিয়ে আসছেন। তাদের মতে যেমন মানুষ মন্দ কাজ করে, কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, জিনেরাও এরকম করতে পারে। রাইট, কিন্তু আমরা যেহেতু ওই ধরনের কোনো এভিডেন্ট আমাদের হাতে নাই, কোনো রেফারেন্স নাই, সেই জায়গা থেকে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো না যে এটা আসলেই হয়। এই কথাটা এরকম প্রমাণ দেওয়া যাবে না, যাবে না। আপনার জীবনে ঘটেছে বলে। হ্যাঁ, আপনি বলুন। আপনার সর্বশেষ আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। 3 থেকে 4 মাস আগে ঢাকাতে থাকা হয়, রুমে ঘুমাচ্ছি, এমন সময় সবই দরজা জানালা রুমে বন্ধ, লাইট অফ, সম্ভবত 3 থেকে 4টা বাজে, এমন মানে বিফোর ফজরের ওয়াক্ত। আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি যে আমার দরজার পাশে একটা সাদা কাপড় পরে তো একটা সুন্দরী যুবতী মেয়ে আমাকে ডাকছে, আয় আয়। চুপ দিয়ে তাকাইলাম, তো লাফ দিয়ে উঠলাম, উঠে দেখলাম যে ও চলে গেল। আমি লাইট জ্বালালাম, পাশে আমি পানি খাইলাম। মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, চোখ খুলে, এমন না যে ঘুমের মধ্যে, এই কিন্তু আমার একদম বাস্তবে দেখা। তো আমি তারপর থেকে মানে সত্যি মানে অনেক বেশি ভীত হয়ে গেছিলাম এটা দেখার পরে। এবং এটা এই রিসেন্ট ঘটনা বলতে গেলে মাত্র 3 মাস আগের ঘটনা। ওকে, কিছু কোয়েশ্চেন করতে চাই আপনাকে, যদি আপনি অনুমতি দেন প্লিজ। আপনি কি কোনো রিলেশনশিপে আছেন এখন? কোনো রিলেশনশিপে নেই? কোনো রিলেশনশিপের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স কি আপনার আছে? আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেটা কি আপনাকে অনেক বেশি সাফার করিয়েছে, এরকম কোনো কিছু? অনেক বেশি সাফার করিয়েছে। যাই হোক, আপনারা যে ওনার ব্যক্তিগত জীবন এবং একই সাথে ওনার জীবনে যে প্যারানরমাল ঘটনা, দুটোকে মিলিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। আমরা সবসময় বলি বিলিভ না করতে। বিলিভ ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত সামনে প্রমাণ না থাকবে। অনেক জিনিস যেটা যার জীবনে ঘটে সেখানেই সেই বলতে পারে। আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবার আগে আমি আপনার সাথে আমার ব্যক্তিগত জীবনের একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেছে। হল লাইফের একটা ঘটনা। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি মহসিন হলে থাকি, আমাদের তো আসলে ইফতার করি আমরা সবাই মিলে একসাথে। সারাদিন রোজা রেখেছি, রমজান মাসের ঘটনা। ইফতারের পর সবাই কেউ রুমে নেই। আমার সঙ্গে ঘটনাটা বেশ কয়েকবার ঘটেছে এবং বাড়িতেও ঘটেছে। তো আজকে হঠাৎ করে শুনতে গিয়ে মনে পড়লো আর কি। ইফতারের পর জাস্ট একটু শুয়েছি, হালকা একটা তন্দ্রা আসছে, সোজা হয়ে শুয়েছিলাম। মনে পড়ে সেটা হচ্ছে আমার রুমটাতে আমি পরবর্তী গিয়েছিলাম, রুমটা নাই, রুমটা ভেঙে ছোট করে ফেলা হয়েছে। তো ওই মনে হচ্ছিল কি মানে হালকা তন্দ্রা, এবং আমি পুরোপুরি জাগ না। আমার চারপাশে কি হচ্ছে না হচ্ছে, রুমে কেউ নেই, এবং কে কোথায় কথা বলতেছে পাশে সব শোনা যাচ্ছে, সব স্পষ্ট। মনে হচ্ছে আমার রুমের সামনে দিয়ে 4-5 জন, কেউ একজন সাদা ড্রেস পরা এবং পরহেজগারি হবে এরকম কোনো কিছু, আমি কোনো অবয়ব দেখতে পাইনি, ঝমঝম 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল। এবং ওই সময় আমার ফিলটা হচ্ছে এরকম যে আমি সবকিছু ফিল করতে পারছি, কিন্তু আমার শরীরটাকে আমি মুভ করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি সবকিছু ভেঙে জুড়ে ফেলি, কিন্তু আমি মুভ করতে পারছি না। এবং সাউন্ডটার মারাত্মক রকমের ফ্যাক্ট হচ্ছে সাউন্ডটা আমার কাছে আসুক আমি চাচ্ছিলাম না। সাউন্ডটা আসলেই মনে হচ্ছে আমাকে কেউ চাপটায় ধরবে, এরকম একটা ভয়। কিন্তু এক পর্যায়ে আমি পেরে গেলাম। তখন আমার কাছে মনে হলো যে না, আমি যা কিছুক্ষণ আগে ফিল করেছি এটা 100% ট্রু ছিল। এখন এটাকে আমি ব্যক্তিগত জীবনে সায়েন্সের জায়গা থেকেও নিইনি, প্যারানরমাল জায়গা থেকেও নিইনি। এটা যেটা হয়েছে আমি ভুলে গেছি। এরপর আমার লাইফে এরকম বেশ কয়েকবার ঘটেছে, এবং এমন হয়েছে রাতের বেলা আমার এত খারাপ লাগছিল যে এরকম ঘটনা ঘটার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাকি রাতটুকু আর ঘুমোতে পারবো না একা একা। বেটার হচ্ছে যে আমি আমার মার কাছে যাই, মার কাছে গিয়ে একটু ঘুমাই, কারণ আমি প্রচুর ভয় পাচ্ছি। মানুষ দেখবেন যে যখন বিপদে থাকে, খারাপ থাকে, তখন সবচেয়ে প্রিয়জনের কথাই মনে করে। হ্যাঁ, এবং আমি দেখা যায় যে ওই 1-2 ঘন্টা পরে আবার ভুলেও যাই বিষয়গুলো। ভুলে যাওয়াটা ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে বলবো যে আমি এবং হক ভাই, আমার মনে হয় দুজনেই বলবো যে ভুলে যান, বেটার লাইফ লিড করেন। এগুলোকে এত বেশি মাথায় নিয়েন না, যাতে করে জীবনটা পাজল হয়ে যায়। ঠিক আছে প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করছি আমাদের ডর এক্লিপস। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে, এবং আগামীকাল রাতে অর্থাৎ আজকের দিনের রাতে রাত 12টায় আমরা একটা 100+ থেকে লাইভে আসার চেষ্টা করব, আমাদের ফেসবুক লাইভে। আপনারা চাইলে ওখানে যুক্ত হতে পারেন। যারা এখানে আসতে চান, জীবনে ঘটে যাওয়া প্যারানরমাল ঘটনা বা কারো কাছ থেকে শুনেছেন সেগুলোর বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন জানার জন্য এবং একই সাথে বলার জন্য আমাদের শ্রোতাদেরকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে মেইলও করতে পারেন। আমার মেইল আইডিটি হচ্ছে KIBRIA2@gmail.com। আমি আবারও বলছি KIBRIA2@gmail.com। আজকের মতো শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবসময় বলি, বিশ্বাস করার আগে নিজে যুক্তি তর্ক দিয়ে আলোচনা সমালোচনা করে তারপরে বিশ্বাস করুন। ডর মানে যে ভয়, সেই ভয়টা আসলে ভয় পাওয়ানোর জন্য না। আমরা ভয় নিয়ে স্টাডি করি, ভয় নিয়ে কথা বলি, ভয় নিয়ে জানার চেষ্টা করি, সেজন্যই ডর মানে ভয়। অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।